দ্য এশিয়া ফাউন্ডেশন, গবেষণা সংস্থা র্যাপিড ও ইকোনমিক রিপোর্টার্স ফ্রম যৌথভাবে ওয়েবিনারের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক সহকর্মী বন্ধুদের অত্যন্ত প্রিয়ভাজন, যিনি সবসময় খোলা মনে কথা বলেন, উদ্যোগ নেন এবং মানুষের কথা শোনেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। আমাদের সঙ্গে তিনজন প্রাজ্ঞ প্যানেলিস্ট আছেন। ওনারা তিনজনই অত্যন্ত সম্মানিত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই সভাপতি জনাব ফারুক হাসান। ফারুক ভাই অত্যন্ত ডাইনামিক এবং সজ্জন মানুষ হিসেবে আমরা তাকে জানি। আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জনাব রাজ্জাক গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক এবং উনি দেশের অন্যতম সেরা ট্রেড ইকোনমিস্ট। আজকের ওয়েবিনারে সভাপতিত্ব করছেন ইয়ারএফ সভাপতি আমার অগ্রজ প্রিয় শারমিন রিনভি আপা। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন যে সংস্থাটির সহযোগিতা আজকের এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হচ্ছে, দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। কাজী ফয়সাল বিন সিরাজ ভাই মানে এই মুহূর্তে আছেন কিনা। আজকের কিনোট স্পিকার বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইছুক। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, বার্তা সংস্থা এফপির ব্যুরো চিফ জনাব এম শফিকুল আলম সহ আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক্সিকিউটিভ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ইয়ারএফের সহকর্মী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সুধী, আপনারা সবাই জানেন মাননীয় অর্থমন্ত্রী গত 3 জুন 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন, যার ব্যয় ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। আমরা মোটাদাগে প্রস্তাবিত বাজেটে কর আরোপ, সম্পদ আহরণ বা সেটার কৌশল কিভাবে নেওয়া হয়েছে সেসব নিয়ে আলোচনা করতে চাই। আবার সম্পদ বা কর আহরণের কারণে শিল্পের উপর কি রকম প্রভাব পড়বে, রপ্তানিমুখী বা আমদানি নির্ভর কিংবা স্থানীয় শিল্পের উপরই বা কেমন অভিজ্ঞতা দেখা দিতে পারে, আমরা এসব বিষয়ে আলোচনা করতে চাই। আমরা এখন একটি সংকটকালীন সময় পার করছি, যখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ আরো বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে বাজেটে কেমন গুরুত্ব পেল, বাজেটের খাত বরাদ্দ এবং আয় ও ব্যয়ের ঘাটতি অর্থায়ন কিভাবে করা হচ্ছে সেগুলো আশা করি আলোচনায় আসবে। সর্বোপরি বাজেট বাস্তবায়ন ও সংস্কার কর্মসূচি নিয়ে আমরা প্রতিনিয়ত কথা শুনছি, সেসব বিষয় হয়তো আলোচনায় আসবে। আশা করছি এই আলোচনা থেকে আমরা বেশ কিছু পরামর্শ পাবো। যেহেতু মহান জাতীয় সংসদে এখন বাজেট আলোচনা চলছে, সুতরাং আমাদের এই আজকের ওয়েবিনারে যেসব পরামর্শ উঠে আসবে, এই বাজেট সংশোধন বা পরিমার্জনের ক্ষেত্রে আমাদের সেসব পরামর্শ হয়তো কাজে লাগতে পারে। আমি শুরুতে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করতে চেয়েছিলাম কাজী ফয়সাল বিন সিরাজ, কিন্তু উনি একটু অসুস্থতার কারণে এই মুহূর্তে যুক্ত হতে পারেননি। আমি শুরুতে আমি অনুরোধ করছি র্যাপিডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই, আপনি যদি শুরু করেন, যেহেতু ফয়সাল ভাই এই মুহূর্তে নাই। রাজ্জাক ভাই প্লিজ। ধন্যবাদ রাশেদ। Economic Reporters Forum, the Asia Foundation and Research and Policy Integration for Development এর যৌথ আয়োজনে আজকের ওয়েবিনারের প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মিস্টার এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী। আজকের সভার সভাপতি মিস শারমিন রিনভি, প্রেসিডেন্ট ইআরএফ। আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ, দেশের দুটি প্রধান ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অত্যন্ত সাকসেসফুল এন্টারপ্রেনার্স, মিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, প্রেসিডেন্ট এফবিসিসিআই, এবং মিস্টার ফারুক হাসান, প্রেসিডেন্ট বিজিএমইএ, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভস, এবং আমার প্রিয় ইআরএফ এবং র্যাপিড কলিগস অ্যান্ড মেম্বার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়েবিনার, যেখানে আমরা বাজেট বিষয়ে আলোচনা উপস্থাপন করব এবং আলোচনায় অংশগ্রহণ করব। একটি কথা আমি শুরুতে বলতে চাই এবং আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত করব, সেটা হচ্ছে যে রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যে গবেষণা এবং নীতি সমন্বয় এবং নীতি বাস্তবায়ন, এই দুটো জিনিসকে সমন্বয় ঘটাতে চাই, যেন আমরা সঠিকভাবে এবং আমাদের যে পলিসি ইনপুট সেগুলোকে যেন আমরা যথেষ্ট মাত্রায় দিতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম সেগুলো যেন একটা ইম্প্যাক্ট থাকে।
আমরা যে কোনো গবেষণা, তথ্য উপাত্ত, অন্য জিনিস সহজভাবে উপস্থাপন করতে চাই এবং যার মাধ্যমে আমরা একটা ওভারঅল কমিউনিটিতে একটা ইম্প্যাক্ট রাখতে চাই। আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং এ বিশ্বাসী। আমরা মনে করি যে ইনফরমেশনকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে তা এক রকমের অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে পারে, যা আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রয়াসে আমাদের যে যৌথ প্রয়াস ইআরএফ, ট্যাফ এবং র্যাপিড, এর যৌথ প্রয়াসের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ইআরএফ এর সদস্যবৃন্দ আছেন, যারা বিভিন্ন খবরের কাগজে, ইলেকট্রনিক মিডিয়ায় সর্বত্র অর্থনীতির বিষয়ে রিপোর্ট করেন, বিশ্লেষণ তুলে ধরেন, তাদের সক্ষমতাও যেন বৃদ্ধি পায়, আমরা সেটাও এই ওয়েবিনারের মাধ্যমে অর্জন করতে চাই। বিগত দিনগুলোতে আমরা অনেকগুলো ওয়েবিনার করেছি। ইআরএফ, র্যাপিড এবং ট্যাফ এই ওয়েবিনার গুলো মোটামুটি এভাবে পরিচিত যে এখানে খোলামেলা আলোচনা করা যায়, কিন্তু আলোচনা অত্যন্ত গঠনমূলক, যার মাধ্যমে আমরা কয়েকটি সুপারিশ তুলে আনতে চাই, যেগুলোকে আমরা আমাদের নীতি নির্ধারকদের সঙ্গে সহায়তা করতে চাই। এই প্রসেসে আমাদেরকে অনেকে সহায়তা করেছেন, আমাদের আজকে আলোচক বৃন্দ এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, উনি আমাদেরকে এর আগেও আমাদের কয়েকটি প্রোগ্রামে তার ব্লেসিং দিয়েছেন, আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এবং ইআরএফ এর সদস্যবৃন্দ তো আছেন, আপনারা হচ্ছে আমাদের এই কাজের অন্যতম সহায়ক বন্ধু হিসাবে কাজ করছেন। আমি আমার আর কথা না বাড়িয়ে শুধু বলতে চাই যে আজকের এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন একজন বাজেট বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন যাবৎ এই বাজেট নিয়ে কাজ করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টার ফর বাজেট পলিসি এবং অ্যানালিসিস আছেন, ওইটার উনি এক্সিকিউটিভ ডিরেক্টরও বটে। উনি আমাদের র্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর। প্রফেসর ইউসুফ প্রায় 20 বছর যাবৎ বাজেটের বিভিন্ন সংখ্যা এবং এর যে প্রবণতা, এগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। উনি শুধু দেশে না, দেশের বাইরেও এই বাজেট নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং বাজেটকে কিভাবে লোকাল পর্যায়ে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে উনি বিস্তর গবেষণা এবং লেখালেখি করেছেন। সো আমি এই পর্যন্ত বলে আপনাদেরকে সবাইকে আজকের এই সভায় স্বাগত জানিয়ে এখন এর কার্যভার হস্তান্তর করতে চাই আমাদের আজকের মডারেটর, সঞ্চালক মিস্টার এস এম রাশিদুল ইসলামকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ রাজ্জাক ভাই। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের যিনি কিনোট প্রেজেন্ট করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং র্যাপিডের নির্বাহী পরিচালক জনাব ডক্টর এম আবু ইউসুফ। ইউসুফ ভাই প্লিজ। ধন্যবাদ রাশেদ ভাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা সবসময় স্যারকে পাই, স্যারের অসংখ্য কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানের সভাপতি শারমিন রিনবি, মডারেটর এস এম রাশিদুল ইসলাম, প্যানেলিস্ট আমাদের শ্রদ্ধাভাজন ফারুক হাসান, জসিমউদ্দিন, আব্দুর রাজ্জাক এবং অন্যান্য যারা আজকে ইআরএফ এর সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই আলোচনাতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চেষ্টা করব মূল কথাগুলো বলার জন্য। আপনাদেরকে একটা ওয়েবিনার নোট সরবরাহ করা হয়েছে, সেখানে বিস্তারিত বলা আছে। যেহেতু বাজেট নিয়ে অনেক আলোচনা হয়েছে অলরেডি, তো আমরা চেষ্টা করব যে মূল পয়েন্টগুলো এখানে তুলে ধরার জন্য। আর প্রেজেন্টেশনটা একটু ডিটেইলড করা আছে, বাট আমি বলার সময় একটু সংক্ষিপ্ত ভাবেই বলার চেষ্টা করব। যেহেতু বিকালবেলা হচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের ওনারও একটি প্রোগ্রাম ছিল, উনি এসছেন, উনিও যাতে অন্তত অন্য কাজ করতে পারেন। 4টি প্রেক্ষাপটে এই বাজেটটি আসলে উপস্থাপিত হয়েছে। একটি হচ্ছে, আপনারা জানেন যে প্যান্ডেমিক, এটা আমরা এই মুহূর্তে একটি কঠিন এবং যেটা আনসার্টেন একটা পিরিয়ড, আনপ্রেসিডেন্টেড একটা সময় কিন্তু আমরা অতিবাহিত করছি। আর এই বাজেটের রিফ্লেকশন যখন আমরা চাচ্ছি, তখন কিন্তু জানেন যে আমরা আগামী 5 বছর পরে এলডিসি গ্রাজুয়েট করতে চাচ্ছি, তারও কিন্তু একটা রিফ্লেকশন আমরা আশা করছি এই বাজেটের মধ্যে। 8 5-year প্ল্যান এখন চলছে, 8 5-year প্ল্যানের সাথে বাজেটের যে সমন্বয়, সেটাও কিন্তু যে সংযোগটা, সেটাও আমরা আশা করছি। আর সর্বোপরি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা 2030 সালের মধ্যে, সেটিরও কিন্তু একটি রিফ্লেকশন কিন্তু আমরা এই বাজেটে চাচ্ছি। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু এই বাজেটে কিন্তু আমরা
আশা করছি তার রিফ্লেকশন সেই আলোকে আমরা আলোচনা করব। যেই বাজেটটি দেয়া হয়েছে আমরা এখানে দেখেছি যে 7.2% গ্রোথের কথা বলা হয়েছে এবং অনেক দিন থেকে আমরা কিন্তু আলোচনা করছি যে এটা গ্রোথ থেকে বের হয়ে কিভাবে আমরা আসতে পারি। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে লিটারেচার সেখানে কিন্তু তিনটি বিষয়ের উপর আলোকপাত করা হয় এখন। একটি হচ্ছে যে বিয়ন্ড গ্রোথ, আরেকটি হচ্ছে গ্রোথ আমাদের নেসেসারি কন্ডিশন বাট ইটস নট সাফিসিয়েন্ট কন্ডিশন। গ্রোথ থাকবে বাট গ্রোথ থেকে বের হয়ে অন্যান্য বিষয়গুলোকে আমাদের আলোকপাত করতে হবে। তাই বিয়ন্ড গ্রোথ, বিয়ন্ড টুডে, অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা যা বলছি যে 2030 সাল, 2031, 2041 সেই পার্সপেক্টিভটাও কিন্তু আমাদের থাকতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে বিয়ন্ড অ্যাভারেজ, অর্থাৎ অন্যান্য যারা আছে আমরা আসলে সেই অ্যাভারেজের বাইরে কাজ করছে কিনা। ইফ উই ওয়ান্ট টু মেক আওয়ারসেলফ ডিফারেন্ট তাহলে তো অবশ্যই আমাদের অ্যাভারেজের বাইরে গিয়ে কাজ করতে হবে। আরেকটি বিষয় আমাদের একটু চিন্তা করার বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে আমরা নিজেদের সাথে নিজেদের কম্পেয়ার না করে যে আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রিজ, আমরা যাদের সাথে কম্পেয়ার করছি তাদের তুলনায় আমরা কতটুকু এগোচ্ছি সেই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে। বাজেটে 7.2% গ্রোথের কথা বলা হয়েছে এবং এই বছর 6.1% গ্রোথ অ্যাচিভ করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা কিভাবে বলা হচ্ছে এইখানে একটু সতর্ক থাকার বিষয় আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে এই যে একটা স্বাভাবিক পরিস্থিতিতেও কিন্তু 7.2% গ্রোথ হওয়াটা অনেক কঠিন। তাহলে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে আশা করছি 7.2% গ্রোথ, এটা আন্তর্জাতিক মহলে বা বিভিন্ন মহলে একটা ভুল বার্তা দিচ্ছে কিনা সেটি যাতে আমরা একটু চিন্তা করি যে আসলে এটি কতটুকু বাস্তবতার নিরিখে আমরা করছি। এখন বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা করছি, এই যে এত আলোচনা হচ্ছে প্রি বাজেট এবং এই পোস্ট বাজেট, কিন্তু বাজেট এক্সিকিউশন পিরিয়ডে কিন্তু সেরকম আলোচনা হচ্ছে না। আমি ইআরএফকে অনুরোধ করব অন্তত এই ধরনের আলোচনা যাতে এক্সিকিউশন পিরিয়ডেও থাকে, কারণ বাজেট অ্যালোকেশন নিয়ে যতটা কথা হয় বাজেট ইমপ্লিমেন্টেশন এবং তার কোয়ালিটি অফ ইমপ্লিমেন্টেশন সেটি কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বিষয়। সেই জিনিসটা আমরা দেখছি যে সংখ্যার আলোকে 80%-এর মতো ইমপ্লিমেন্ট হয়, কিন্তু এটার গুণগত বিষয় নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা আছে, সেই বিষয়গুলো আমাদের কিন্তু একটু দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে বাজেট ডেফিসিট নিয়ে কথা বলা হচ্ছে, যে আমরা জানি এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে বাজেট ডেফিসিট আমাদের চিরাচরিত 5%-এর মধ্যে থাকার কথা, কিন্তু সেটা 6.1%। কিন্তু এটি আমরা জানি যে এরকম পরিস্থিতিতে সরকারি ব্যয় বাড়ানোর কোনো বিকল্প নাই, সুতরাং সেটি অত্যন্ত রেশনাল এবং এই ব্যয় বাড়িয়ে যদি আমরা অর্থনীতি পুনরুদ্ধার করতে পারি তাহলে সেটা কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই। একটি জিনিস আমাদের সবচেয়ে রিসোর্স মোবিলাইজেশন, আমরা যদি ব্যয় করতে চাই তাহলে এই রিসোর্স মোবিলাইজ করতে হলে আমরা কোন জায়গার উপর বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট, একটা কি আমরা এনবিআর ট্যাক্সের উপর, নন এনবিআর ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ, কোন জায়গায় আমাদের রেভিনিউ মোবিলাইজ করার স্কোপ আছে সেই জায়গাটা কিন্তু আমাদের মতো দেশে এখনো ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিও ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেই জিনিসগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। আর যেই রেভিনিউ যে টার্গেটটা সেই টার্গেটটাও যাতে আমাদের রেশনাল হয়, সেটা কতটুকু আমরা অ্যাচিভ করতে পারি। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাজেট ঘাটতির বিষয়টা সুন্দর একটা ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আমরা যে অভ্যন্তরীণ যে সোর্স তার চেয়ে কিন্তু বৈদেশিক যে সোর্সটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ছে এবং মোটামুটি আপনারা দেখবেন যে একটা প্রপোর্শনেট জায়গার মধ্যে আসছে। এটার একটা ইতিবাচক দিক হচ্ছে যে আমরা যদি এক্সটার্নাল সোর্স থেকে এই ডেফিসিটটা মেটাই তাহলে কস্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে, কারণ আপনারা দেখবেন বাজেট যে ডিস্ট্রিবিউশন সেখানে 11%-এর উপরে হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট পেমেন্ট, যদিও আমরা বলি পাবলিক ডেট এবং জিডিপি একটা সহনীয় পর্যায়ে আছে 36%-এর মতো, তারপরেও এখানে যে এক্সটার্নাল সোর্সের উপর বেশি আলোকপাত করা হয়েছে সেটা কিন্তু আমরা খুব ইতিবাচক হিসেবে দেখছি। স্বাভাবিকভাবেই হেলথ বাজেটের কথা বলা হয়েছে, যে হেলথ বাজেট নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বলছি যে বাজেটারি অ্যালোকেশনের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে এটার গুণগত পরিবর্তন, এটার ইনস্টিটিউশনাল রিফর্ম, এবং আপনার অ্যালোকেশনেও আপনারা দেখবেন আমাদের এখনো 1% অফ জিডিপির মধ্যেই আছে, যদিও আমাদের 8-5 এর প্ল্যানে 2%-এর কথা বলা আছে। কিন্তু আমরা আশা করি যে এই যে 8-5 এর প্ল্যানও সরকারের ডকুমেন্ট,
এই বাজেট স্পিচও সরকারের ডকুমেন্ট, একটা আরেকটার সাথে যাতে রিফ্লেকশনটা আমরা দেখতে পাই, যাতে আমরা সেখানে দেখতে পাই যে 8-5 ইয়ার প্ল্যানের সাথে সমন্বয় ঘটিয়ে কিন্তু তার বাজেটের রিফ্লেকশনটা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে হেলথ এডিপি যেটা মাননীয় মন্ত্রী আছেন এখানে 29% ইমপ্লিমেন্ট হয়েছে প্রথম 10 মাসে, এটিও একটি আমাদের চিন্তার বিষয়। আমরা অনেকদিন থেকে বলে আসছি যে আমাদের অর্থ বছরটা এটা একটু পুনর্বিবেচনা করা যায় কিনা। মাননীয় মন্ত্রী আছেন এখানে, ব্যবসায়ী সংগঠন ওনাদের নেতৃবৃন্দ আছে, সাংবাদিক বৃন্দ আছে, আপনাদের কাছে আমি একটু আবেদন জানাতে চাই। অনেকদিন থেকেই বলছি যে পাকিস্তান আমলে যখন জুলাই থেকে জুন এই অর্থ বছর করা হয় সেটা কিন্তু গম শস্যকে মাথায় রেখে করা হয়, এবং সেইটা কিন্তু এই অর্থ বছর কিন্তু আমাদের আবহাওয়ার সাথেও কিন্তু আসলে এই যেটা কম্পেটেবল না। কারণ আপনারা ভারতের দিকে যদি তাকান সেটি হচ্ছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, শ্রীলঙ্কাতে জানুয়ারি থেকে ডিসেম্বর। আপনারা জানেন মার্চের পরেই কিন্তু বর্ষা মৌসুম, এবং দেখা যাচ্ছে প্রথম 10 মাসে যদি 50% ইমপ্লিমেন্ট হয়, পরবর্তী 2 মাসে সেটা 80-90% যায়। তখন এই মে এবং জুন মাসে কিন্তু গুণগত এক্সপেন্ডিচারটা হয় না। আমি আজকের ফোরামের মাধ্যমে আবারও এটাকে রিইটারেট করতে চাই, এটি একটি আপনারা পুনর্বিবেচনা করতে পারেন কিভাবে আমরা অর্থ বছরটাকে কোনোভাবে এটাকে সমন্বয় করতে পারি কিনা বাংলাদেশের আলোকে। আরেকটি বিষয়, আমরা সবসময় অ্যালোকেশনের কথা বলি যে 100 কোটি টাকা হেলথ এন্ড সায়েন্স রিসার্চ ফান্ড দেওয়া হয়েছে, কিন্তু সেটা ইউটিলাইজ হয় নাই। সুতরাং সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে যে অ্যালোকেশন দিলেই হবে না, তার যাতে প্রপার ইউটিলাইজ করা হয়। ভ্যাকসিনেশন প্ল্যান নিয়ে বলা হচ্ছে যে এইবারের চ্যালেঞ্জটা হচ্ছে কিভাবে আমরা যদি জীবন এবং জীবিকার যদি সমন্বয় ঘটাতে চাই, তাহলে অবশ্যই জীবন যদি বাঁচে সেটা জীবিকাকেও রক্ষা করবে। সুতরাং এই ভ্যাকসিনেশনে যে প্ল্যানটা দেয়া হয়েছে বাজেট বক্তৃতায়, কিন্তু সেটা কতটুকু বাস্তবতার নিরিখে সেটি একটু দেখতে হবে। যে আমাদের ম্যাসিভ আমরা যে 80% লোককে নিয়ে আসতে চাই, সেটা আনতে হলে আমাদের যে ড্রাইভটা দরকার, যে রোড ম্যাপটা দরকার, সেটি কিন্তু আমরা বাজেটে আশা করছি যে আলোচনা হচ্ছে সংসদে, তার রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। এবং হেলথ বাজেট নিয়ে আমরা বলছি এখানে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির বিষয়টা দরকার, এবং আরবান এবং রুরাল এই দুই জায়গাটা আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা বলছি যে আধুনিক যে সুবিধা এই হেলথ সম্পর্কিত, সেই সুবিধা কিভাবে জনগণের দোরগোড়ায় আমরা নিতে পারি। এখন একটা সুবিধা হচ্ছে যে আমরা বলছি যে এই যে ঢাকা মেডিকেল কলেজ বা আমরা সিএমএইচ এ যে ধরনের সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা আমরা জেলা পর্যায়ে নিতে পারি কিনা। এইটা যদি না নিতে পারি তাহলে সবাই ঢাকামুখী হবে। এইটা নেওয়ার জন্য যে প্ল্যানটা, সেখানে আইসিইউ থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো, সেই জায়গাটা। আরেকটা হচ্ছে আমরা সবার জন্য স্বাস্থ্য কার্ডের কথা বলছি। আর বাইরে যেমন জিপি সিস্টেম আছে প্রত্যেকটা ক্যাচমেন্ট এরিয়ায়, যে জিপি সিস্টেম, এই কমিউনিটি ক্লিনিক যেটা 13,500 কমিউনিটি ক্লিনিক, সেই জায়গাটাকে আমরা ওই জিপি সিস্টেমের আদলে আমরা রেফারেল সিস্টেম সেটা এস্টাবলিশ করতে পারি কিনা, সেইটা আপনাদের কাছ থেকে আমরা একটু চাইবো। যে আমরা হেলথ সেক্টরে যদি আমরা রিফর্ম করতে চাই, তাহলে সেই আলোকে আমাদের সেটা করতে হবে। সোশ্যাল প্রোটেকশন নিয়ে অনেক ধরনের কথা এখানে আসছে। আমাদের জিডিপিতে 3.11%, বাজেটের 17.83%, কিন্তু সোশ্যাল প্রোটেকশনে যে 2015 সালে যে ন্যাশনাল সোশ্যাল প্রোটেকশন যে সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটা হয়েছে, তার একটা মিড টার্ম ইভ্যালুয়েশনও হয়েছে, যেটি ডক্টর রাজ্জাক তার নেতৃত্ব দিয়েছিলেন। সেখানেও কিন্তু স্মল প্রোগ্রাম হারমোনাইজেশনের কথা বলা হয়েছে, সেখানে অনেক রিফর্মের কথা বলা হয়েছে। তো আমরা যদি এখানে একটু দেখি, যদিও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 1,07,000 কোটি টাকার বরাদ্দ, কিন্তু এখানে আপনারা দেখবেন যে পেনশনকে ইনক্লুড করা হয়েছে, বড় বড় কিছু প্রোগ্রামকে করা হয়েছে। এইগুলো আসলে কতটুকু সামাজিক, আমরা যে লাইফ সাইকেল অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা যে স্ট্র্যাটেজি, সেইটার রিফ্লেকশন কিন্তু আমরা এখানে খুব বেশি পরিমাণে মানে পুরোপুরি দেখতে পাই না। সুতরাং এই জায়গাটা আমাদের কিছু চিন্তা করতে হবে। যেটা আমরা বলছি যে যারা আর্থিকভাবে অসচ্ছল, যাদের জন্য সোশ্যাল প্রোটেকশন, তাদের জন্য আসলে কতটুকু বরাদ্দ, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে এই সোশ্যাল প্রোটেকশনের আলোকে। সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র যে আমরা দেখছি যে অনেক বিশাল সংখ্যক, প্রায় 1 কোটির মতো বেনিফিশিয়ারি আছে, কিন্তু এবারও কিন্তু 110টা উপজেলা থেকে 150টা উপজেলায় কিছু কিছু প্রোগ্রাম ইউনিভার্সাল কাভারেজের কথা বলা হয়েছে, যেটা মিড টার্ম ইভ্যালুয়েশনে বলা হয়েছে সোশ্যাল মিড টার্ম স্ট্র্যাটেজির সেখানে। তো সেই জায়গার আলোকে আমরা বলছি যে এই প্যান্ডেমিক পিরিয়ডে প্যান্ডেমিক রেসপন্সিভ বাজেট যদি হয়, আপাতত
নয়, এইটা যেমন বয়স্ক ভাতা 500 টাকা, এটাকে কোনোভাবে 1000 বা 1500 বা 2000 এরকম করা যায় কিনা, হয়তো 3 মাসের জন্য, তাহলে যাতে প্যান্ডেমিক রেসপন্সিভ বাজেট আমরা যাতে বলতে পারি, সেই জায়গাটা একটু আমরা চিন্তা করতে পারি কিনা। তারপরে হচ্ছে আমরা যদি মনে করি যে না ঠিক আছে, আমরা যদি 1 কোটি লোককেও নতুন দরিদ্রের কথা এখানে বলা হচ্ছে, যে 1 কোটি নতুন দরিদ্রকেও যদি আমরা দিতে চাই, তাহলে 2000 টাকা করে দিতে হলে আমাদের 2000 কোটি টাকা লাগবে। তাহলে এই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। একটি ইতিবাচক দিক আমি বলছি, যেটা বাজেট ডকুমেন্ট থেকে আমরা পেয়েছি, সেটি হচ্ছে ফান্ডস টু কমব্যাট দ্য আউটব্রেক অফ দ্য করোনা প্যান্ডেমিক। এখানে কিন্তু 7300 কোটি টাকা কিন্তু রাখা হয়েছে। এই টাকাটা কিন্তু নতুন দরিদ্র অথবা ইনফর্মাল সেক্টরে যারা আছে তাদের জন্য ব্যয় করা যেতে পারে। এই টাকাটা রাখা হয়েছে, কিন্তু বাজেট বক্তৃতায় স্পষ্ট বলা হয়নি। কিন্তু যেভাবে বলা হচ্ছে যে নতুন দরিদ্র বা যারা ইনফর্মাল সেক্টর, তাদের কথা এখানে তেমন ভাবে বলা হয়নি। আমি মনে করি এখানে একটি সুযোগ আছে, আপনারা অর্থমন্ত্রী মহোদয়, যে 7300 কোটি টাকা, এই টাকাটা আমরা এই বাজেট যে আলোচনাটা হচ্ছে এবং যখন সংসদে পাশ হবে সেখানে ইয়ারমার্ক করে দেয়া যায় কিনা, সেটি আমরা একটু। আরেকটি দেখবেন ইতিবাচক, যেটা ফান্ডস টু ডিল উইথ ইকোনমিক অ্যান্ড ন্যাচারাল শকস, সেখানে কিন্তু 5000 কোটি টাকা রাখা হয়েছে। সেই জায়গাটাও কিন্তু আপনার আমরা দেখতে পাই যে অন্তত যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে টার্গেট করে করা হয়েছে। একটি জায়গা হচ্ছে মিসিং, যেটি হচ্ছে যে তথ্য ভান্ডার, অর্থাৎ যেই বরাদ্দগুলো দেওয়া হয়েছে বা সরকারের আমরা যেটাকে বলি ইনফর্ম পলিসি মেকিং, সেইটা করার জন্য যে তথ্য উপাত্তের দরকার, সেটি হচ্ছে 2016-17 লেবার ফোর্স সার্ভে এবং 2016 হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে। এখন বিবিএস এর যে উদ্যোগটা দরকার, আমরা বিবিএস এর কাছ থেকে, যদিও বেসরকারি সংস্থাগুলো বলছে, তারপরে সরকারের যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আমরা মাননীয় মন্ত্রীকে বলছি যে হাউস হোল্ড ডেটাবেস, যেটা ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস 2018-তে শুরু করেছে, সেইটাকে কমপ্লিট করা বিবিএস এর কাছ থেকে, সরকারের কাছ থেকেও আমরা চাচ্ছি যে আসলে দারিদ্র পরিস্থিতি এই প্যান্ডেমিকের কোন জায়গায় গেছে, কি অবস্থা, সেই জায়গাটা একটা নতুন উদ্যোগ নেওয়ার কিন্তু বিষয় আছে, যেটা পরবর্তীতে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বিবিএস এর কথা সেই জন্য আমরা এখানে একটু বলছি, এবং আমি যেটা আমাদের লাইফ সাইকেল অ্যাপ্রোচ, সেই জিনিসটা আমরা এখানে বলছি। এডুকেশনের বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এই যে 4 কোটি শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত আনার ব্যাপারে এই যে রোড ম্যাপটা, সেই রোড ম্যাপটা কিন্তু আমরা এখনো দেখছি না। এডুকেশনে আমরা বাজেটের আলোকে যদি বলি, এখানে কিন্তু এডুকেশন এবং প্রযুক্তিকে একসাথে করে বাজেট দেওয়া হয়। আমরা মাননীয় মন্ত্রী সবার কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা শিক্ষা এবং প্রযুক্তি দুটো মিলিয়ে যে বাজেটটা দেওয়া হয়, শিক্ষা খাতকে আলাদা করুন, এবং শিক্ষা খাতে 12% মতো দেওয়া হচ্ছে, আর শিক্ষা ও প্রযুক্তি মিলে 15% মতো দেওয়া হচ্ছে। তাহলে এই শিক্ষা খাতে কিন্তু যেখানে ইউনেস্কোর সিগনেটার হিসাবে বলা হচ্ছে 4 to 6%, তাহলে আমরা সেই দিক থেকে সেটা রিফ্লেকশন কিন্তু হচ্ছে না। 8-5 ইয়ার প্ল্যানে 3.5% কথা বলা আছে, সেটারও কিন্তু রিফ্লেকশন কিন্তু হচ্ছে না। সাউথ এশিয়ান এভারেজ হচ্ছে 3.3%, কিন্তু আমরা হচ্ছে 2%। তাহলে আমরা কিন্তু আমাদের যে আশেপাশের দেশগুলো, সেখানেও কিন্তু শিক্ষা খাতে আমরা সেই বরাদ্দটুকু দিচ্ছি না। তারপরে তো শিক্ষার গুণগত পরিবর্তন, আমরা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন যারা মার্কেটের যে ডিমান্ড, সেই অনুযায়ী আমরা প্রোডাক্টিভ গ্রাজুয়েট, আমরা যেটা ক্যাপাবল গ্রাজুয়েট প্রডিউস করছি কিনা, সেই জায়গাটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে আরম্ভ করে আগামী দিনের যে চ্যালেঞ্জ, এলডিসি গ্রাজুয়েশন হওয়ার পরে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের আলোকে আমরা গ্রাজুয়েট তৈরি করছি কিনা, সেই জায়গাগুলো একটু দেখতে হবে। সেরকম কোনো স্টিমুলাস প্যাকেজ কিন্তু আমরা দেখতে পাইনি। শুধুমাত্র আমরা শেষে দেখেছি যে স্টিমুলাস প্যাকেজে কিছু শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটা সামান্য বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু সেরকম কোনো বরাদ্দ দেখিনি। সেই জন্য আমরা বলছি যে এই শিক্ষা যে কি ধরনের রোডম্যাপ দরকার, আমরা তো এই অবস্থা কতদিন চলবে আমরা জানি না। সুতরাং এই অফলাইন অনলাইন এই দুটোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা মনে করছি যে এই একটা চিন্তা ভাবনার দরকার, একটা অ্যানালিসিস দরকার, সেটা ব্যান্ড বেসের তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি আমরা একটা অ্যানালিসিস করে একটা রিকভারি প্ল্যান করতে পারি, যেখানে 3টা বিষয় আলোকপাত থাকবে: ইনস্টিটিউশনস, স্টুডেন্টস এন্ড টিচার। সেই জায়গাটাকে মাথায় রেখে একটা নতুন প্রণোদনা প্যাকেজ সেখানে ঘোষণা করবে। যারা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী, তারা যাতে এই অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই তারা যাতে অংশগ্রহণ করতে পারে। এগ্রিকালচারের কথা এখানে সবসময় আমাদের প্রায়োরিটি দিয়ে থাকে, এবং এই প্যান্ডেমিকেও রেমিটেন্স এবং এগ্রিকালচার এই দুটো কিন্তু আমাদের
লাইফলাইন অফ আওয়ার ইকোনমি, আমাদেরকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিয়েছে। তারপরেও আমরা যে আমাদের অন্তত গ্রাসরুট লেভেলে, যেটাকে আমরা কোল্ড স্টোরেজ থেকে আরম্ভ করে কৃষকরা যাতে ন্যায্য দাম পায়, সেই জায়গাটা আমরা আশা করছি যে সাবসিডিগুলো দেওয়া হচ্ছে সেটা কন্টিনিউ করবে। স্টিমুলাস প্যাকেজের কথা বলা হচ্ছে 4.2% অফ জিডিপি। আমরা জানি যে এটি খুব যে একটা যারা বেটার অফ সেকশন তারা অনেক বেশি বেনিফিটেড হয়েছে, যারা মার্জিনাল, যারা তাদেরকে যাতে এই কভার করা হয় সেই জায়গাটা আমরা একটু দেখব। যদিও সরকার যে এখানে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের 80%ই হচ্ছে লোন বেসড, এর বাইরে এসে যে ক্যাশ ট্রান্সফার কথা বলা হচ্ছে সেই জায়গায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা রিকমেন্ডেশন করছি যে ডিরেক্ট ক্যাশ সাপোর্ট। যদি আমরা যেটা আমরা বলেছি এই আপৎকালীন পিরিয়ডে মানুষের তাদের যে আমরা শুধুমাত্র সাপ্লাই সাইড যেটি বলা হচ্ছে যে ঠিক আছে আমরা হয়তো কিছু কর রেয়ার দিয়ে আমরা সাপ্লাই সাইডে আমরা ব্যবসাকে বা কর্মসংস্থানকে আমরা চাচ্ছি এনকারেজ করতে, কিন্তু অন্যদিকে ডিমান্ড সাইডে যদি এগ্রিগেট ডিমান্ড আমরা না বাড়াতে পারি, মানুষের পারচেজিং পাওয়ার তাদের হাতে যদি টাকা না দিতে পারি, সেই জন্য ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার প্লাস ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং সেই জায়গাগুলো এবং নতুন নতুন জায়গা যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসা, যারা বেশি পরিমাণে এফেক্টেড হয়েছে, ট্যুরিজম, হসপিটালিটি, তারপরে ইনফর্মাল সেক্টর, সেই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে যে আমরা কিভাবে সেগুলোকে আলোকপাত করতে পারি। খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে মেড ইন বাংলাদেশ, কিন্তু একটি জিনিস আমাদের একটু দেখতে হবে যে সেখানে যেখানে ব্যবসায়ীদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে আমরা ফলো আপ করি যে কতটুকু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, যেটাকে ধরা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, তো সেই জায়গাটার সাথে একটু সংযোগ, একটু লিঙ্ক করে দেওয়া যায় কিনা। মেড ইন বাংলাদেশ আমরা ওয়েলকাম জানাই, কিন্তু তার গুণগত মান যাতে থাকে, আমরা যাতে বলতে পারি যে ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমাদের দেশেও যাতে গুণগত পণ্য উৎপাদিত, সেই জায়গাটা দেখতে হবে। যেসব জায়গায় এক্সাম্পশন দেওয়া হয়েছে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু এগুলো কারা ব্যবহার করছে, হয়তো মধ্যবিত্ত শ্রেণী, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তারা কোন প্রোডাক্টগুলো ব্যবহার করছে সেই জায়গাটাও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে, সেখানেও আমরা সমহারে তাদেরকে সেই সুবিধাগুলো দিচ্ছি কিনা। ট্যাক্স ব্রেক ফর হেলথ কেয়ার আমরা দেখছি যে প্রান্তিক পর্যায়ে যাতে হসপিটাল করার এগুলো ব্যাপারে কিছু ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সেটা ওয়েলকাম জানাই, কিন্তু এগুলো একটু মনিটর করার বিষয় আছে যে তারা যাতে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার 72%, তাহলে এটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং তার শিক্ষার ব্যয় যাতে তারা যাতে অন্তত গুণগত বিষয়গুলো সেটা মনিটরিং করতে হবে। পাশাপাশি আমরা চাই যে শিক্ষা, হেলথ এগুলো হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস, এগুলো সরকারই এখানে ইনভেস্ট করবে এবং সরকারই মানুষের যে জীবন রক্ষার্থে কাজ করবে, তো সেই জায়গাটা আমরা এর পাশাপাশি ওয়েলকাম জানাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বলেছি যে যারা এসএমই নারী উদ্যোক্তা তাদের জন্য আলাদা করে প্যাকেজ এবং তাদের কাছে রিচ করা যায়, যাদের মাধ্যমে এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান তাদের মাধ্যমেই, তাদের এসএমই ফাউন্ডেশন তাদের মাধ্যমেই তাদের কাছে পৌঁছতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখছি যে মাত্র 25 লাখ যেটা বাজেট বক্তৃতায় বলা হয়েছে ট্যাক্স রিটার্ন যেটা সাবমিট করেছে, আমি মনে করি এটা 50-60 লাখ হতে পারে। ট্যাক্স নেটটা কিভাবে বাড়ানো যায়, অটোমেশন যেটা আমরা দেখছি যে ইলেকট্রনিক যে ফিসকাল ডিভাইস যেটা মাত্র 3000 ব্যবসায়ীকে দেওয়া হয়েছে, এটি আসলে খুব বেশি পরিমাণে দেওয়া হোক যাতে এটা অটোমেশন হলে সরকারই এই ভ্যাটটা পাবে। এই ধরনের একটা কোশ্চেন থাকে যে ভ্যাট আমরা দিচ্ছি সেটা সরকার পায় কিনা, তো এই ধরনের সুযোগ যাতে না থাকে, এই অটোমেশনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। তো ফাইনালি আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের যেটা ভ্যাকসিনেশনে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে জীবিকা রক্ষার্থে এবং আমাদের জীবন রক্ষার্থে, জীবন রক্ষা এবং এটা জীবিকাকেও রক্ষা করবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং সেই জায়গাটা আমাদের যে রিসোর্সটা ট্যাক্স পেয়ার্স মানি সেটা যাতে স্বচ্ছ ব্যবহার হয়। আর ইনফর্ম পলিসি মেকিং এর জন্য আমাদের যে তথ্য ভান্ডার সেই জায়গাগুলো, সেই জায়গাটা দিতে হবে এবং যারা বেশি পরিমাণে এফেক্টেড হয়েছে তারাই যাতে আসলে এই বেনিফিট গুলো পায় সেই জায়গাটা আমরা একটু দেখব। আর শেষে শুধু আমি বলবো যে আমাদের যে আমরা যেটা এসডিজি 16 এর কথা বলছি যে পিস, জাস্টিস এন্ড ইফেক্টিভ ইনস্টিটিউশন, রুলস অফ আর গেইন, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এই যে আমরা একটা গ্রোথ হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ইনস্টিটিউশন যদি উইক থাকে তাহলে তার ফুল বেনিফিটটা আমরা পাবো না। সেই জায়গাটা আমি একটি বইয়ের রেফারেন্স প্রায়ই দিয়ে থাকি, ডনি রড্রিকের,
যে ওয়ান ইকোনমিক্স বাট মেনি রেসিপিস, যে গ্লোবালাইজেশন, ইনোভেশনস এন্ড ইকোনমিক গ্রোথ। এই যে আমরা গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা এই গ্রোথের বেনিফিট, ডেভেলপমেন্টের বেনিফিট যদি পেতে চাই, ডেফিনেটলি আমাদের ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার, এবং সেটা রিফর্ম করতে পারলেই আমরা এই আমাদের উন্নয়নের বেনিফিটটা, এটা ইনক্লুসিভ গ্রোথ হবে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে, এবং তার বেনিফিটটা আমরা সবাই পাবো, যাতে আমাদের যে আয় বৈষম্য, যেটা ইনইকুয়ালিটি থেকে অ্যাড্রেস করবে, পভার্টি এলিভিয়েশনে সাহায্য করবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করবে, এবং বিনিয়োগের যে পরিবেশ, এনাবলিং এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা দিতে পারবে, যাতে সবাই মিলে আমরা এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যাতে এলডিসি যে গ্র্যাজুয়েট 5 বছরে, এবং এই অন্তর্বর্তীকালীন যে সময়, সেই সময়টাকেও যাতে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, যাতে আমরা অন্তত 5 বছর পরে যাতে না বলি যে আমরা সেই সময়টুকু পাইনি। আর পরিশেষে আরেকটি বিষয়, যেটা আমাদের রেমিটেন্স, আমাদের লাইফলাইন অফ আওয়ার ইকোনমি, মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে বিষয়গুলো, আমরা স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি, সেটা দেশে বিদেশে এই জায়গাটা থেকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, সেখানে আমাদের কিভাবে বাজেট দিতে পারি, আমাদের যে ইয়ুথ ফোর্স আছে তাদেরকে কিভাবে আমাদের কাজে লাগাতে পারি, তাদের জন্য যে স্টার্ট আপ ক্যাপিটাল, সেই জায়গাটা আমরা তাদেরকে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি। এই বিষয়গুলো আশা করি যদি আমরা রিফ্লেক্ট করতে পারি, ডেফিনেটলি আমরা এই করোনা মহামারী এটার আমরা জীবন এবং জীবিকার যে সমন্বয় ঘটিয়ে আমরা অর্থনীতি পুনরুদ্ধার করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইআরএফ কে, পার্টিকুলারলি শারমিন রিন্ডি এবং রাশেদ ভাইকে, ইআরএফ এর সদস্যবৃন্দকে, এশিয়া ফাউন্ডেশনকে, এবং আজকে যারা উপস্থিত আছেন সম্মানিত ফারুক ভাই এবং জসিম ভাই, যারা প্যানেলিস্ট, ডক্টর রাজ্জাক, এবং আমাদের অত্যন্ত প্রাণের মানুষ মাননীয় মন্ত্রীকে সবসময় আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ ডক্টর আবু ইউসুফ। আমার মনে হয় ইউসুফ ভাই তার প্রেজেন্টেশনে প্রস্তাবিত বাজেটের একটি কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস তুলে ধরেছেন। ইউসুফ ভাই যেটি বলছিলেন যে বাজেট বাস্তবায়ন আসলে এখন সবচেয়ে বড় সমস্যা, এটি নিয়ে আমরা এখন যেমন আলোচনা করছি, পুরো বছরে এই ধরনের আলোচনা চলতে পারে, যেটা আমাদের নীতি নির্ধারকদের কাজে আসবে। আমরা আশা করি যে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, র্যাপিড এবং এশিয়া ফাউন্ডেশন আমরা আগামীতে এই বাজেট বাস্তবায়নের আলোচনা হয়তো অব্যাহত রাখতে পারবো। আমি এ পর্যায়ে আমাদের যে আজকের ওয়েবিনারে 3 জন এক্সেলেন্ট প্যানেলিস্ট রয়েছেন, আমি শুরুতে আরেকজন ইকোনমিস্টের কাছে চলে যেতে চাই। র্যাপিডের চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সাংবাদিক বন্ধুদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং পিআরআই পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক, যিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়নের দীর্ঘদিন চিফ ইকোনমিস্ট বা হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই। থ্যাংক ইউ রাশেদ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এই বাজেট বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রথমেই ধন্যবাদ প্রফেসর আবু ইউসুফকে একটি অত্যন্ত কম্প্রিহেন্সিভ এবং এট দ্য সেম টাইম ভেরি কনস্ট্রাকটিভ বাজেটের উপরে উপস্থাপন করার জন্য। আমি খেয়াল করেছি যে উনি কয়েকটি জিনিস বলেছেন যেটা অন্যত্র সব জায়গায় বলা হয়েছে বাজেটের মধ্যে প্রফেশন নাই। উনি দেখিয়ে দিয়েছেন যে আসলে বাজেটে সেই প্রফেশন আছে, এটাকে ব্যবহার করা দরকার। একটা উদাহরণ দিতে পারি যে যারা নতুন দরিদ্র হচ্ছে তাদেরকে আমরা কোথা থেকে সাপোর্ট করব। প্রফেসর ইউসুফ তার বক্তৃতায় বলেছেন যে বাজেটের মধ্যে একটা প্রফেশন আছে যেখান থেকে আমরা তাদেরকে সহায়তা করতে পারি। এটা অত্যন্ত, আমি বলবো যে একটা ভালো কনস্ট্রাকটিভ পরামর্শ উনি দিতে পেরেছেন। আমি আমার আলোচনায় 5টি বিষয়কে আমি হাইলাইট করতে চাই, এখানে 5টি বিষয় বলতে চাই, এবং আমি মনে করি যে প্রফেসর ইউসুফ যেসব তথ্যপত্র দিয়েছেন সেটাকে আমি আবার রিপিট না করে এই 5টি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওকে, প্রথম ব্যাপারটি হচ্ছে, আমার কাছে মনে হয় যে এবারের বাজেটের সবচাইতে যেটা আমি বলবো যে দৃষ্টি আকর্ষণ করেছে যে বিষয়টি, সেটি হচ্ছে এই বাজেট থেকে এটা বোঝা খুব দুরূহ যে আমরা আসলে একটি অস্বাভাবিক এবং একটি দুর্যোগ পাড়ি দিচ্ছি। এবং এক্ষেত্রে নিশ্চয়ই আমি বলতে চাই যে বাজেট প্রণয়নে কোনো সদিচ্ছার অভাব নাই, কিন্তু এটা ঠিক মতো প্রতিফলিত হয় না বাজেটে।
যে এই ক্ষেত্রে আমরা বলতে চাই প্যান্ডেমিক যে সিচুয়েশন চলছে সেখানে দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা দরকার। এক হচ্ছে স্বাস্থ্য এবং আরেকটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। স্বাস্থ্য খাতে প্রফেসর ইউসুফ যে তথ্যপত্র দেখিয়েছেন সেখানে আমরা দেখেছি যে বর্তমানে যে প্রপোজ যে বাজেট দেওয়া হয়েছে সেটা থেকে গত বছরের যে বাজেট ছিল সেখানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই, হ্যাঁ, যদি আমরা অ্যালোকেশনের কথা বলি। কাজে এটা যে প্রয়োজনীয়তা সেটা আমরা দেখতে পারলাম না। দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্যান্ডেমিক থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে মাস ভ্যাকসিনেশনের দিকে যাওয়া। সেখানে যে রোডম্যাপের কথা বলা হয়েছে 4 বছর ধরে আমরা যদি এটা করি তাহলে হয়তো এটা একটা ইফেক্টিভ রোডম্যাপ নাও হতে পারে, এই কারণে যে এরপরে যেটা হবে যে যখন আমরা দেখছি যে এই বছর অলরেডি খানিকটা বিশ্ব অর্থনীতিতে চাঙ্গা ভাব আসছে, নতুন যেসব রপ্তানি আমদানি এবং বিশ্ব বাণিজ্যের তথ্য আমাদের সামনে এসেছে সেখানে আমরা দেখেছি যে উন্নত বিশ্ব এবং স্পেশালি চায়নায় তারা অনেক গ্রোথ হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা ফুললি ভ্যাকসিনেটেড না হই তাহলে কিন্তু আমাদের উপরে বিভিন্ন দেশ বিভিন্ন রকম রেস্ট্রিকশন দিতেই থাকবে। কাজে আমি বলবো যে এইটা একটু রিভিউ করার ব্যাপার এসেছে, দরকার হলে দেশের মধ্যে ভ্যাকসিন প্রোডাকশনের সক্ষমতা বাড়িয়ে আমরা কিভাবে মাস ভ্যাকসিনেশনের যে অ্যাচিভমেন্ট অ্যাটলিস্ট 80% পপুলেশনকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় এনে আমরা মোটামুটি বাংলাদেশে একটা এই 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 মহামারী থেকে অতিমারি থেকে পরিত্রাণ পাবো, সেই একটা রোড ম্যাপটা আরেকটু শক্ত করা দরকার। সামাজিক নিরাপত্তা খাত ব্যাপারে আমি আরেকটু পরে কিছু জিনিস অ্যাড করবো। আমার যে দ্বিতীয় পয়েন্ট সেটি হচ্ছে বাজেটে কিছু সংখ্যা আছে যেটা থেকে আসলে অন্যান্য জিনিসগুলোকে বোধ করাটা অত্যন্ত কঠিন একটা কাজ হয়ে দাঁড়াচ্ছে। ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট টু মেক সেন্স আউট অফ সাম নাম্বারস। আপনারা যদি একটু খেয়াল করেন, সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা দেখবেন যে 2018-19 এই সালের যদি আপনারা সম্পূর্ণ বিনিয়োগ যদি দেখেন, দেশে বিনিয়োগ হচ্ছে 31.5% জিডিপির শতাংশ হারে। 2019-20 সালে যে বছর প্রথম প্যান্ডেমিক ইম্প্যাক্ট হলো সে বছরের বিনিয়োগ জিডিপি হার হচ্ছে 31.8%। তারপরে 20-21 এই বছর দেখানো হয়েছে 32.3%, আর তারপরে দেখানো হচ্ছে 33%। এই যে আমরা দেখছি বিনিয়োগটা মোটামুটি 31 থেকে 33% মধ্যে আছে বা দেখানো হচ্ছে, কিন্তু যখন প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে তখন কিন্তু সেই প্রবৃদ্ধি 8%, যেটা 18-19 সাল ছিল, সেখান থেকে 5.24% হয়েছে, তারপরে 6.1%, এবং এই বছরের প্রাক্কলন করা হয়েছে 7.2%। সুতরাং প্রশ্ন থেকে যাচ্ছে এই যে বিনিয়োগের হারের যে তারতম্য আমরা দেখছি সেই অনুযায়ী প্রবৃদ্ধি কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি মাত্রায় কিন্তু ওঠানামা করছে। আরেকটি বিষয় আমি আমাদের দুজন যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যক্তি রয়েছেন এখানে তাদেরকে জানতে চাই, ওনারা কি মনে করেন যে আসলে গত 2 বছরে বাংলাদেশে ব্যক্তি খাতের বিনিয়োগ হার একই রকম আছে নাকি এটা এফেক্টেড হয়েছে নাকি হয় না? বাজেট বক্তৃতা আমরা দেখেছি যে আসলে ব্যক্তি খাতের বিনিয়োগ হারও একই রকম আছে বা সামান্য বৃদ্ধি পেয়েছে। এই ব্যাপারে হয়তো ওনারা আমাদেরকে ভালো বলতে পারবে। আমার তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট স্পেন্ডিং এর ব্যাপারে। এখানে আমরা দেখেছি যে একটা ফিচার হচ্ছে এখানে যারা বয়স্ক ভাতা এবং দুস্থ মহিলা যারা ভাতা পান তাদের কাভারেজটাকে কিন্তু বাড়ানো হয়েছে। হ্যাঁ, এর আগে গত বছর বলেছিল সরকার যে 112টি উপজেলায় সবাই যেন বয়স্ক ভাতা এবং দুস্থ মহিলা ভাতা যারা যোগ্য তারা পান। এই বছর সেটাকে বাড়িয়ে 150টি আরো 150টি নতুন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। খেয়াল করতে হবে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আছে যেটা 2015 সালে প্রণয়ন করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে এই ভাতাগুলোকে যারা যোগ্য সেগুলো বাংলাদেশের সর্বত্র এটার যেন কম্প্রিহেন্সিভ কাভারেজ থাকে। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমরা কিন্তু এখনো সেই গোল অ্যাচিভ করতে পারছি না। ইভেন এই বাজেটের পরেও কিন্তু আমরা সেই গোলটা অ্যাচিভ করতে পারলাম না। হ্যাঁ, এরপরে অন্য অনেক জেলায় পর্যায়ে আছে যেখানে আমরা ওই 100% কাভারেজ দিতে পারছি না বয়স্ক ভাতা এবং দুস্থ মহিলা ভাতার ক্ষেত্রে। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যেটা মনে রাখতে হবে যে এই যে সোশ্যাল সিকিউরিটি যে বাজেট সেখান থেকে আমাদের প্রফেসর ইউসুফ সাহেব বলেছেন সঞ্চয়পত্রের উপরে ইন্টারেস্ট পেমেন্ট, লোন ইন্টারেস্ট সাবসিডি, এগুলোর কিন্তু খরচ এটার মধ্যে ঢুকানো হয়েছে। এবং আপনারা যদি এই ইন্টারেস্ট পেমেন্ট এবং যে সাবসিডির কথা বললাম এই দুটো যোগ করেন তাহলে সেটা কিন্তু টোটাল আমাদের যে সামাজিক নিরাপত্তা বাজেট থাকলো সেটার প্রায় 10% কিন্তু 10% এই দুটো খাতে কিন্তু যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে
যে কিভাবে এই খাতে আরো বিনিয়োগ বাড়ানো যেত। আমি যদি বলি যে আমরা 6.2 ভাগ বাজেট ডেফিসিটের কথা বলেছি, আমরা আরেকটু সাহসী হতে পারতাম যদি আমরা বাজেট ডেফিসিটটাকে 7.2 ভাগ করতে পারতাম যদি সম্ভব হতো, তাহলে আমরা আরো প্রায় 34,560 কোটি টাকার একটা প্রভিশন করতে পারতাম এবং সেখান থেকে এই সোশ্যাল সিকিউরিটিতে আমরা অধিক মাত্রায় স্পেন্ড করতে পারতাম। একটি জিনিস মনে রাখতে হবে, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন যে এই বছর প্রবৃদ্ধিতে জন্য একটা বড় নিয়ামক হবে হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড, আভ্যন্তরীণ যে চাহিদা সেটাকে বাড়িয়ে। আমি মনে করি যে যদি আমরা সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত বরাদ্দ করতে পারতাম, ব্যয় করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যকে পূরণ করতে অনেক বেশি সহায়ক হতো এবং ডোমেস্টিক ডিমান্ডকে কিন্তু আরো আমরা চাঙ্গা করতে পারতাম, যেটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। প্রফেসর ইউসুফ এটাও বলেছেন যে যাদেরকে ট্যাক্স এক্সাম্পশন যেগুলোকে দেওয়া হয়েছে মেড ইন বাংলাদেশ এবং বাংলাদেশের বিনিয়োগ চাঙ্গা করার ক্ষেত্রে সেগুলো হয়তো কাজে লাগবে। আমি ছোট্ট একটি জিনিস খালি বলতে চাই যে এইটা যে পণ্যগুলোতে দেওয়া হচ্ছে সেটা একরকমের ইনইকুয়ালিটি তৈরি করবে কিনা সে ব্যাপারে আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। কারণ আমরা যদি যারা রিলেটিভলি বেটার অফ তাদেরকে সাপোর্ট করতে চাই, তাহলে কিন্তু অন্যান্য সেগমেন্টের এটা একটা ইনইকুয়ালিটি তৈরি করতে পারে। আমি আমার শেষ বিষয়টি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটু শক্ত বিষয়, কিন্তু আশা করি আমি হয়তো আপনাদেরকে বলতে পারবো। দেখুন, আমরা যখন বাজেটের আলোচনা বা সমালোচনা করি, এইটা তো একটা রাজনৈতিক দর্শন, তাই না? এটার সঙ্গে যারা আমাদের রাজনীতিতে নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা জড়িত, তারা এটার দায়ভার বা যদি কোনো সুফল থাকে সেটা আমরা তাদেরকে দিই। বাজেট ভালো হলে, সেটা ইম্প্যাক্ট ভালো হলে তারা যেমন এখান থেকে কৃতিত্ব নিতে পারেন, আবার এট দ্য সেম টাইম আমরা যখন সমালোচনা করি সেই সমালোচনা কিন্তু তাদের হাতে কি এনাফ ক্রিয়েটিভ সাজেশন ছিল যে যেগুলো তারা ব্যবহার করতে পারবেন। আমি যদি বিষয়টিকে আরেকটু যদি ব্যাখ্যা করি, যেমন দেখুন, আমরা এর আগে বলেছি যে এই দেশে গরিব কত লোক হয়েছে বা কিভাবে আমরা এটাকে মেজার করব, এই ব্যাপারে আমরা কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে সেরকম কোনো শক্ত জরিপ বা কোনো প্রচেষ্টা দেখলাম না। এই প্রচেষ্টা থাকলে হতো কি, বাজেটটাকে হয়তো আমরা আরেকটু অ্যানালিটিক্যাল করতে পারতাম। আমার হাতে যখন ইনফরমেশন থাকবে তখন কিন্তু বাজেটটাকে মোর মিনিংফুল একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত, সেটা আমরা দেখি না। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 50 লক্ষ হাউস হোল্ড খানার কাছে আমরা নগদ সহায়তা প্রদান করব। সেটা কিন্তু আমরা 50 লক্ষ লোকের কাছে নিতে পারি নাই, মাত্র 35 লক্ষের সামান্য কিছু বেশি হাউস হোল্ডকে আমরা দিতে পেরেছি। একইভাবে এবারের বাজেটে যে থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা প্রফেসর ইউসুফ বলছিলেন যে ব্যবহার করা যেতে পারে যারা নতুন দরিদ্র বা যারা অন্যভাবে প্যান্ডেমিক দ্বারা এফেক্টেড হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে আবার তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যাবে কিনা, তাদেরকে সেটা দেওয়া যাবে কিনা। সুতরাং আমি বলতে চাচ্ছি যে প্রশাসনিক পর্যায়ে একটা জড়তা তৈরি হয়েছে কিনা, একটা গতি জড়তা তৈরি হয়েছে কিনা, সেটা একটু ভেবে দেখা দরকার। হ্যাঁ, শুধুমাত্র আমি বাজেটের সমালোচনা করে বাজেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি দোষারোপ করতে চাই না। আমি বলতে চাই আমাদের যে ক্রিয়েটিভ একটা স্পেস তৈরি করতে হবে, সেখানে আমরা এনাফ আমরা আমাদের ডায়নামিজম কাজ করছে কিনা। আমাদের তো উচিত ছিল এরই মধ্যে একটা সার্ভে করে, ন্যাশনাল সার্ভে করে বের করা যে ওখান থেকে কি পরিমাণ লোক দরিদ্র হয়েছেন। আরেকটু অ্যানালিটিক্যাল কাজ করা দরকার ছিল, কোন জায়গায় গুলোতে মেজার্স নিতে পারলে বাজেট আরো অনেক বেশি এফেক্টিভ হতে পারতো। আরেকটু আমাদের গবেষণা করা দরকার ছিল, স্পেশালি সরকারি ভাবে, যে কোন মেজার্স গুলা বাজেটে আনলে বা আরেকটু ডেফিসিট বাড়িয়ে আমাদের যে ডিমান্ড সেটাকে বাড়ানো যেত কিনা এবং তার মধ্যে অর্থনীতি বেনিফিট হতে পারতো কিনা। সুতরাং আমি মনে করি যে বাজেট আলোচনা সমালোচনায় আমরা অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো আমি মনে করি না যে এটা কোনো যুক্তি আছে। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো একটু দেখতে আপনাদেরকে যে সাপোর্ট সিস্টেম দেয়া হচ্ছে সেই সাপোর্ট সিস্টেমে কতখানি ক্রিয়েটিভিটি কাজ করছে এবং তারা কত দ্রুত এই বিষয়গুলো উপলব্ধি করে সঠিক ভাবে আপনাদেরকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারছে, সেই ব্যাপারটা আমাদের চিন্তা করার সময় এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই যেমনটি বলছিলেন যে যত দ্রুত সম্ভব আমাদের দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা, এটা কিন্তু বাজেট ট্র্যাক বাজেট যে আলোচনাগুলোতে কিন্তু এই জিনিসটা খুব আলোচনা আসছিল। আমরা এই রোডম্যাপটা কিন্তু দেখিনি আসলে। আরেকটি যে রাজ্জাক ভাই যেটি বলছিলেন যে ডাইনামিজম, যে গতানুগতিক ধারার বাইরের বাজেট প্যান্ডামিকের মধ্যে,
সে অর্থে সেটাও কিন্তু আমরা আসলে দেখি না এভাবে। তো এ পর্যায়ে আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের আমাদের যিনি প্যানেলিস্ট রয়েছেন, যে দুইজন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা, রপ্তানিমুখী শিল্প মালিকদের যে সংগঠন বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি, অত্যন্ত ডাইনামিক এবং সজ্জন মানুষ। আমরা ফারুক ভাইকে বহুদিন যাবত চিনি। ফারুক ভাই, আচ্ছা আমি একটু বলতে চাই যে আমাদের এবারের অনেকেই বলছেন যে বাজেটটি বিজনেস ফ্রেন্ডলি হয়েছে, কিন্তু বিজিএম এর প্রেস কনফারেন্সে আপনারা বলছিলেন যে আমাদের অনেক প্রস্তাব যেগুলো এবার মানে সেই প্রস্তাবগুলো অ্যাড্রেস করা হয়নি। ফারুক ভাই, যদি আপনি আপনার এই বিষয়গুলো সব সামগ্রিকভাবে বাজেটে একটু মূল্যায়ন করেন। ফারুক ভাই প্লিজ। ধন্যবাদ রাশিদুল। আমি প্রথমে ধন্যবাদ জানাবো ইআরএফ কে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমাদের অনারেবল মিনিস্টার আছেন, উনি সবসময় এসব ব্যাপারে আমাদেরকে মোটিভেট করেন, প্রমোট করেন এবং উনি পার্টিসিপেট করেন। এটাই একটা বড় জিনিস এবং খুব ফ্রেন্ডলি ভাবে ইয়ে করেন। তো আমি ডক্টর ইউসুফ যে প্রেজেন্টেশনটা দিয়েছে, আমি বলবো যে ইটস ভেরি ডিটেল এবং কোনো বায়াস ছাড়া উনি প্রেজেন্টেশন দিয়েছে। অনেকদিন পরে একটা সুন্দর আমি মানে একদম অ্যানালিটিক্যাল ভাবে যে প্রেজেন্টেশন দিয়েছে। থ্যাংক ইউ মিস্টার ডক্টর ইউসুফ। অ্যান্ড ডক্টর রাজ্জাক আমার মনে হয় যে খুব সুন্দরভাবে এটা অ্যানালাইসিস করে বলেছে, কোনো রিপিট। আমি ইনফ্যাক্ট বাজেটের মধ্যে কি আছে এটা কিন্তু ওনাদের দুজনের বক্তব্যে আসলে ভেরি ক্লিয়ার। আমি এখানে রিপিট করতে চাই না। আমি দুই তিনটা জিনিস আমি একটু বলতে চাই। যে একটা হলো যে ডেফিনেটলি আমাদের এই বাজেটটা এটা আমাদের আমাদের বাংলাদেশের 50 ইয়ার্স এর ইন্ডিপেন্ডেন্সের এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বছর। এই বাজেটটা আমাদের করোনার মধ্যে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বাজেট এবং একটা চ্যালেঞ্জিং বাজেট, এবং এটা ইমপ্লিমেন্ট করা হলো এটা আরো চ্যালেঞ্জিং। সো এই সবকিছু মিলে আমি দুই তিনটা পয়েন্ট এটার সাথে আমি যেটা অ্যাড করব, যে ডেফিনেটলি আমাদের একটা পয়েন্ট এসেছে, ডক্টর রাজ্জাক বলছিল যে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট। সত্যি কথা বলতে 2019-20 এবং 20-21 প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় যে প্রাইভেট সেক্টরে কোনো তেমন কোনো ইনভেস্টমেন্ট হয় নাই। আমি ডাটা আমার কাছে নাই, বাট যেহেতু আমরা ফিল্ডে আছি, যেহেতু আমরা ইনভলভ, সেই জন্য আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে। পারতপক্ষে এই গত 1.5 বছরে তো কোভিড এর মধ্যে ইনভেস্টমেন্ট হয় নাই, যার ফলে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে এমপ্লয়মেন্টও ক্রিয়েট হয়নি, নতুন করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়নি। আমাদের যে জিডিপি গ্রো হয়েছে, আমরা পারফর্ম করেছি এই কোভিড এর মধ্যে। বাংলাদেশ হ্যাভ পারফর্ম ভেরি গুড কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। বাট আমার মনে হয় যে আমাদের পারফর্ম করার কয়েকটা আমরা সবই জানি যে আমাদের ওয়েজ আর্নারদের একটা ভালো রেমিটেন্স এসছে। এক্সপোর্টের আমরা কয়েক মাস বন্ধ রাখার পরে, স্পেশালি অলমোস্ট 1.5 মাস বন্ধ রাখার পরে আমরা এক্সপোর্টে ফিরে গেছি এবং ফ্যাক্টরি গুলো আমরা খুলেছি, এক্সপোর্টে ঘুরে দাঁড়িয়েছে। আরেকটা হলো পাবলিক এক্সপেন্ডিচার, যে আমাদের এখানে মেগা প্রজেক্ট গুলাতে এক্সপেন্ডিচার গুলো হয়েছে। বাট গভর্নমেন্টের মেগা প্রজেক্ট দিয়ে কিন্তু সেই ইনভেস্টমেন্ট কিন্তু কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে না, ওটা টেম্পোরারি কিছু কাজ হয় এবং এখানে অনেক বিদেশি লোক কাজ করে, বিদেশি ইকুইপমেন্ট আসে, তো সেইখানের জন্য কিন্তু ফরেন কারেন্সি আবার দরকার পড়ে। সেই জন্য আমি যেটা বলবো যে সেটা কিন্তু লং টার্ম কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে না। সুতরাং প্রাইভেট ইনভেস্টমেন্ট ছাড়া নতুন কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না, এবং সেটার জন্য এবার বাজেটে আমরা যেটা রশিদুল যেটা বলছিল যে বিজেপি থেকে যে আমরা প্রতিক্রিয়া দিয়েছিলাম, আমি কিন্তু অন্য ভাবে গতানুগতিক কোনো প্রতিক্রিয়া এবার আমি দিই নাই। আমরা এক্স্যাক্টলি 3 তারিখে বাজেট হওয়ার পরে আমি আগে থেকেই 5 তারিখে আমি বোর্ড মিটিং দেখেছিলাম। বোর্ড মিটিং আমরা ডিটেল আলোচনা করে আমরা সেই প্রতিক্রিয়া দিয়েছি। আপনারা দেখবেন যে প্রথমবারের মতো বিজেপি কোনো ট্যাক্স কমানোর কথাও বলে নাই, সোর্স ট্যাক্স, এই দুটো জিনিস কিন্তু আমাদের কমন। গত এত বছর ধরে আমি বিজেপির সাথে জড়িত, গার্মেন্টস এর সাথে জড়িত, আমরা কিন্তু ট্যাক্স কমানোর কথাও বলি নাই। আমরা বলি নাই যে সোর্স ট্যাক্স কমানো হোক, কর্পোরেট ট্যাক্স এবং সোর্স ট্যাক্স। আমরা বলেছি যেটাই আছে সেটা যেন স্টেবল থাকে, 5 বছরের জন্য করা হয়। যে কোনো প্ল্যান, যে কোনো যেন সেটা 5 বছরের জন্য ফিক্স করা হয়, সো দ্যাট
ইনভেস্টররা যেন সেভাবে প্ল্যান করতে পারে। আমি ইনফ্যাক্ট আজকে পিএম অফিসে আমাদের একটা হাই লেভেল এলডিসি গ্রাজুয়েশনের মিটিং ছিল, এখানেও আমার অনেকগুলো পয়েন্ট এসছে। তারপর আমি বিডার চেয়ারম্যানের সাথে আবার আলাদা করে আমি বিডা অফিসে যে মিটিং করেছি ইনভেস্টমেন্টের ব্যাপারে। আমি যে জিনিসটা বলবো যে একটা হলো যে এবারও যে জিডিপি গ্রোথটা দেখানো হয়েছে এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি যে আমাদের প্রাইভেট সেক্টরে কিভাবে হয়। আমি গার্মেন্টসে আবার ফিরে আসি, যে কথাটা বলা হচ্ছিল যে আমি বলেছি যে আমাদের অপরচুনিটিটা তৈরি করা, কারণ সবসময় কিন্তু অপরচুনিটি থাকে না অনেক কিছুতে। আমরা এখন আমরা জানি যে ভ্যাকসিনেশন এগুলো নিয়ে কথা বলা হয়েছে, দিস আর রাইট ওয়ার্ড, যে আমাদের ভ্যাকসিনটা কত তাড়াতাড়ি। আজকে ইনফ্যাক্ট যেহেতু ফরেন সেক্রেটারি আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করতাম, ওর সাথে কথা হচ্ছিল ওই মিটিং এর মধ্যে ভ্যাকসিনেশন। এখনো আমরা কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে অনেক পিছিয়ে আছি এবং আমাদের এই জিনিসটা, এটা নিয়ে আমি আর ডিটেল আলাপ না করছি না। আমি যে জিনিসটা বলবো যে আমাদের এখানে এক্সপোর্ট আমাদেরকে বাড়াতে হবে। এক্সপোর্ট যদি আমরা বাড়াতে না পারি, বিকজ এক্সপোর্টের মাধ্যমে আমাদের যে রেভিনিউ আসে সেটা কিন্তু বাংলাদেশে এসে সেই রেভিনিউটাই কিন্তু টাকাতে কনভার্ট হয়ে দেশের ইকোনমিতে আসছে এবং সেখানেই কিন্তু পুরো সার্কুলেশন হচ্ছে। সুতরাং অনেক ডিসকাশন থাকে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ বা গার্মেন্টস এর ট্যাক্স কম, বাট আমি তো বলবো যে আমরা যে পারফর্ম করছি সেই পারফরমেন্স কিন্তু দেয়ার আর আদার সেক্টর যেখানে কিন্তু 20-25% ক্যাশ ইনসেন্টিভ আছে, দে কুড নট গ্রো। আমরা কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা করেছি, আমি আবারও বলবো যে অপরচুনিটি মার্কেট এখন কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা জানি, আমেরিকাতে আমরা জানি, ইউকেতে ভ্যাকসিন অনেক কভারেজ হয়েছে এবং তারা মার্কেট ওপেন হয়েছে, সেখানে প্রচুর পে চেক দিয়েছে। আমাদের এখানে যেটা বারবার বলা হয় যে স্টিমুলাস প্যাকেজ, এবং এটা নিয়ে আমার অনেক সাংবাদিক বন্ধুদের সাথে এগুলো নিয়ে কথা হয়, আমাদের অনেক ইকোনমিস্টের সাথে কথা হয় যে 10,000 কোটি টাকা দেওয়া হলো, কেন চাকরি চলে গেল এত লোকের, এত টাকা গার্মেন্টস কে দিয়ে দিল। আসলে স্টিমুলাস প্যাকেজটা কিন্তু কোনো অনুদান দেওয়া হয়নি, দিস ইজ নট এ গ্রান্ট, দিস ইজ কমপ্লিটলি স্টিমুলাস বলা হয়েছে এই কারণেই যে নর্মাল ব্যাংক ইন্টারেস্ট রেট থেকে এটা কম ইন্টারেস্ট রেটে দেওয়া হয়েছে। কিন্তু এই টাকাটা, এই যে 10,700 কোটি টাকা, এটা দেওয়া হয়েছে কমপ্লিটলি ওয়ার্কারদের অ্যাকাউন্টে, এটা কোনো কোম্পানিকে দেওয়া হয় না। লোনটা ক্রিয়েট হয়েছে কোম্পানির নামে, টাকাটা দেওয়া হয়েছে ডাইরেক্ট ওয়ার্কারদের ইয়েতে। সো দিস হেল্প, বিকজ আমাদের ওই সময় বায়াররা অর্ডার ক্যান্সেল করেছে, পেমেন্ট হোল্ড করেছে, সেই জিনিসটা। আর বাইরে যেটা হয়েছে আপনারা জানেন, যে আমি যে কারণটা বলতেছি অপরচুনিটি, যে অপরচুনিটি বাইরে যেটা হয়েছে যে প্রচুর পে চেক দেওয়া হয়েছে, সেটার মধ্যে গ্রান্টই বেশি আছে, বিজনেসেও দেওয়া হয়েছে, প্লাস যারা সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, তাদেরকেও দেওয়া হয়েছে। এই টাকাগুলো কিন্তু এখন খরচ হচ্ছে এবং সেইখানে মার্কেট অপরচুনিটি তৈরি হচ্ছে। আমি একটা যে জিনিস বলবো যে এখনো আমাদের কিন্তু আসলে কোনো ইনসেন্টিভই প্রয়োজন পড়বে না যদি আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমাতে। আমাদের কিন্তু ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু আমরা অনেক সময় পার করে শেষ পর্যন্ত 176 থেকে 8 ধাপ এগিয়ে এসেছি, আমরা এখন 168 এ আছে। ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু বলে দেয় যে আমাদের ব্যবসা করতে আমাদের কি সমস্যা হয়, কোথায় সমস্যা হয়, এটা কিন্তু আরো ডিটেল না বললে আমার মনে হয় ক্লিয়ার হয় যে যেত। সো আমার মনে হয় যে আমরা যদি সিম্পলিফিকেশনে আরো কাজ করতে পারি, আমাদের যদি টাইম সেভ করতে পারি, এখানে কিন্তু আমাদের অনেক গভর্নমেন্ট যারা এমপ্লয়িজ আছে সেখানেও প্রচুর ম্যান আওয়ার লাগে। আবার আমাদেরও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে বলা হয়, ক্রিটিসাইজ করা হয় যে আমরা হাই এন্ড প্রোডাক্ট করি না, নতুন প্রোডাক্ট করি না, ভ্যালু এডেড প্রোডাক্ট করি না। বাট আমাদেরকে কিন্তু আমরা সেই সময় আমরা করছি এবং আরো করতে পারতাম, কারণ আমরা ডিজাইন ডেভেলপমেন্ট এগুলোর ব্যাপারে কিন্তু বেশি সময় দিতে পারি না, কিন্তু আমাদের লোকজন এই সরকারের অফিসের পিছিয়ে ঘুরতে ঘুরতেই সময় চলে যায়। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে ইয়েতে আরেকটা যে জিনিস বলবো যে মেগা প্রজেক্টের আমি বলবো যে অনেকগুলো প্রজেক্ট চলছে এবং এগুলা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বেনিফিট নিতে পারবো। তো আমি একটু অনুরোধ করব, এখানে মাননীয় মন্ত্রী আছেন, যে পলিটিক্যাল রিজনও অনেক প্রজেক্ট নেওয়া হয়। তো এখন যে প্রজেক্ট, যেহেতু আমরা জানি যে করোনার কারণে রেভিনিউ কম হবে, এবং আমি যেটা বলবো যে নতুন যেটা খুবই প্রয়োজনীয় সেই প্রজেক্টে হাত দেওয়া, এবং বাড়তি কোনো প্রজেক্ট না নিয়ে যে প্রজেক্টগুলো চলছে সেগুলোতে এনাফ ফান্ড, আমি জানি অনেক ফান্ড দেওয়া হয়েছে, বাট সেগুলোতে যেন ফান্ড এনাফ দিয়ে আমরা তাড়াতাড়ি এই যে মেট্রো রেল হোক, পদ্মা ব্রিজ, বিআরটি, আমরা তো বিআরটি, আপনি বিশ্বাস করেন আমাদের ফ্যাক্টরি গুলো
জয়দেবপুর, গাজীপুর আমাদেরকে বলা হয় যে ফ্যাক্টরি দূরে নিয়ে যেতে, আমরা দূরে নিয়ে গেছি, আমরা দূরে নিয়ে গেছে, কিন্তু এখন যেটা হয় আমি বায়ারকে নিয়ে গেলে বা সকালে ফ্যাক্টরি থেকে জয়দেবপুর থেকে ফেরত আসতেও কোনোদিন 7 ঘন্টা লাগে। আর আরো যদি আরেকটু দূরে যায় মাওনা, ওদিক থেকে ফেরত আসতে এমনও আছে যে সন্ধ্যা 7টা রওনা দিয়ে ভোরবেলা এসে পৌঁছেছে, এরকম হয়। জাস্ট এটা 1 ঘন্টারও রাস্তা না, হাফ অ্যান আওয়ার রাস্তা, এরকম অবস্থা হয়। সো আমাদের এই এরিয়া গুলোতে আসলে আরো ইমপ্রুভমেন্ট করা দরকার। আমি দেখেছি বাইরে বেশি দূর যেতে হবে না, মায়ানমার, যেখানে আগে মায়ানমারে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে 12 ঘন্টা লাগতো, এখন সেখানে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা। আমাদের কিন্তু কিছু জায়গায় হচ্ছে, বেশিরভাগ জায়গায় কিন্তু আরো বেশি সময় লাগে। তো এইগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। আমরা জানি যে ইলেকট্রিসিটিতে একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এই কাজগুলো আমাদেরকে আসলে ইজ অফ ডুইং বিজনেস আমাদের ইমপ্রুভ করতে হবে। আর এর সাথে সাথে আমার পার্টিকুলারলি বাজেটে 2-1টা আমার রিকোয়েস্ট থাকছে, যে এখানে যে আমাদের এখানে যেহেতু অপরচুনিটির কথা বলা হচ্ছে, অপরচুনিটি আমি বলতে চাই এই কারণে যে আমাদের পোশাক শিল্পের আপনারা যদি দেখেন যে আমরা প্রায় 35 বছর আগে যখন কাজ শুরু করেছিলাম এই দেশে, যখন এই পোশাক শিল্প শুরু হয়েছে বড় করে, আস্তে আস্তে বড় হয়েছে, এটা তখন সবচেয়ে বড় জিনিস ছিল যে তখন টোটাল কনজামশনের, টোটাল মার্কেটের 75% কটন বেসড গার্মেন্ট ছিল, আর 25% ছিল নন কটন, বা ওর মধ্যে একটা মেজর অংশ হলো ম্যানমেড ফাইবার। ওভার দ্য ইয়ার্স এখানে কিন্তু নন কটনের গ্রোথ হয়েছে, কটনে কম গ্রোথ হয়েছে, যার ফলে এখন পুরো রিভার্স হয়ে গেছে। এখন 75% নন কটন হয়ে গেছে এবং 25%। আমরা মার্কেট শেয়ারে এখনো যেটা আছে যে 74% কটন গার্মেন্টস করছি এবং 26-25 এরও 26% মতো আমরা নন কটন করছি। এটাতে আমি এটাকে নেগেটিভ ভাবে দেখছি না, আমি দেখছি যে আমরা কটনে আমরা একটা উইন উইন সিচুয়েশন দেখছি, যে কটনে আমরা ভালো করছি, আরো ভালো করে যাব। কিন্তু নন কটনে যেটা হলো যে ওভার দ্য ইয়ার্স আমরা যেটা করেছি, যে আমরা ইনভেস্টমেন্ট করেছি মেশিনারিতে, টেকনোলজিতে, প্রসেসে, এবং উই আর নাও রেডি, আমরা করছিও, আমরা এক্সপোর্টও করছি। এই সময় আমাদের যে জিনিসটা হয়েছে যে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট করে আমরা করছিও, এবং মার্কেটও রেডি আছে, আমাদের ক্যাপাসিটিও রেডি আছে। আমরা এই সময় এইখানে একটু, যেহেতু নন কটনের মধ্যে পেট্রোকেমিক্যাল, চিপস, এগুলো আমাদের দেশে হয় না, হবেও না, এবং সেটার কারণে আমরা একটু কম্পিটিটিভ। আর এটা স্কেল অফ ফ্যাক্টরি, এটা যেটা হলো যে এই ধরনের ফ্যাক্টরি যে চিপস গুলা বানায় বা ইয়ার্ন বানায়, ফাইবার বানায়, তারা চায়নাতে বা ওদিকে এমন এক একটা সাইজ, যে ওই সাইজে আসলে ওদের সাথে আমাদের কমছে। এই ক্ষেত্রে যদি আমরা একটা ইনসেন্টিভ পাওয়া যায় এখানে, তাহলে আমরা যেটা হবে, যে আমরা যেটা বলছি যে অপরচুনিটি নেওয়ার জন্য, যে ইমিডিয়েটলি আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে আমাদের কোনো অ্যাডিশনাল এই মুহূর্তে মেশিনও লাগবে না, আমরা মার্কেট ধরতে পারবো। আমরা এর পরের স্টেপে হলো যে আবার এটাতে ইনভেস্টমেন্ট আসবে, নতুন করে আরো এমপ্লয়মেন্ট হবে। থার্ড হলো যে আমরা যে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা জিএসপি প্লাসে কিন্তু ডাবল স্টেজ ট্রান্সফরমেশন লাগে, তার মানে আমাকে লোকাল ফ্যাব্রিক হতে হবে তখন। তো সেই কারণে আমাদের ইনভেস্টমেন্ট হয়ে গেলে তখন আমরা সেই অ্যাডভান্টেজটা পাবো যে জিএসপি আমরা যেত। তো এই জিনিসটাতে আমরা যদি একটা পাই, আমরা ইমিডিয়েটলি এটাকে আমরা পারফর্ম করতে পারবো, আমরা মার্কেট শেয়ার নিতে পারবো, এবং আমরা এগিয়ে যেতে পারবো। এর সাথে সাথে আমি শ্রমিকদের ব্যাপারে আমি একটা জিনিস বলবো, এটা অনেক আলোচনায় এসছে, যে আমরা যদি শ্রমিকদের জন্য শুরু করতেও যদি পারি, যে আমরা রেশন কার্ডের মাধ্যমে আমরা মিনিমাম চাল ডালটা যদি ফেয়ার প্রাইসে দিতে পারি, আমরা যদি ট্রান্সপোর্টের ব্যবস্থা কিছু আরো করতে পারি। আমার যদিও গার্মেন্টস সেক্টরে 90% ফ্যাক্টরি আশেপাশে থাকে, সাইকেলে আসে বা হেঁটে আসে, বাট আরো যদি 10% যাদেরকে, তাদের অপশন আরো বাড়বে, যাও আরো দূরের ফ্যাক্টরিতে যায়, আরো ভালো ইয়েতে যাবে। এখানে বিআরটিসি এর অনেক বাস বসে থাকে, এবং এগুলোর থেকে যদি আমরা কিছু, এর সাথে সাথে আমরা যদি ছোট করে হলো হাউজিং এর সুবিধা হতে পারে বাজেট থেকে, বিকজ আমাদের হাউজিং আমরা কিছু পোর্শন করতে হবে, ভেরি স্মল, নেগলিজিবল, বিকজ ল্যান্ড প্রাইস এত বেশি বাংলাদেশে, কিন্তু সরকারের অনেক খাস জমি থাকে, সেখানে কিন্তু হাউজিং এর প্রতি বছর যদি কিছু কিছু, এতদিনে কিন্তু আমরা অনেক বলেছি আমরা করতে পারতাম। আর ওয়ার্কারদের জন্য যদি হেলথ কার্ড, আমি বলছি না যে ওয়ার্কারদের জন্য ইমিডিয়েটলি হসপিটাল করা হোক, আমরা যদি হেলথ কার্ডের মাধ্যমে যে প্রায়োরিটি দিতে পারে, আমাদের নিজস্ব 2টা হসপিটাল আমরা করেছি বিজিএমের মাধ্যমে, আমাদের প্রায় 12টা হেলথ সেন্টার আছে, সেগুলোর মাধ্যমে আমরা করছি, এবং বাট এর ছাড়াও আমাদের প্রাইভেটলি হয়তো অনেক মালিকরা অনেকভাবে করছে, কিন্তু এটা বিজিএমের মাধ্যমেই করা হচ্ছে আগামীতে। আমি
এরপরে যেটা একটু অ্যাড করবো লাস্ট, আমার মনে হয় যথেষ্ট সময় নিয়েছে আমি, যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা একদিকে এদিকে সেন্টার অফ ইনোভেশন আগামী 2 মাসের মধ্যে আমাদের জায়গা, আমাদের নতুন বিল্ডিং আমরা কাজ শুরু করছি, সেন্টার অফ ইনোভেশন, সেন্টার অফ এক্সেলেন্স। এটার মাধ্যমে আমরা একদিকে নতুন মার্কেট, একদিকে নতুন প্রোডাক্ট, বিকজ আমরা জানি যে নন কটনে যেমন গ্রো করার সুযোগ আছে, আরেকটা আমাদের গ্রো করার সুযোগ আছে, বিকজ আমরা সবসময় জানি যে একটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড থাকা দরকার নেই। বাট আবার আরেকটা জিনিস দেখতে হবে, দের আর আদার আইটেম, সেখানে কিন্তু অন্য সেক্টররা এগিয়ে আসতে পারে না, ইভেন 20-25% ইনসেন্টিভ নিয়েও এগিয়ে আসতে পারে না। আমরা 4% ইনসেন্টিভ নিয়ে কিন্তু লোকাল ইয়ার্নকে ডেভেলপ করেছি। গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু তখন এগিয়ে আসছে এবং করতে পেরেছে। সুতরাং এইখানে আমরা দুটো জায়গায়, একদিকে নতুন প্রোডাক্ট গার্মেন্টস এর মধ্যে, উইদিন টেক্সটাইলের মধ্যে আমরা নতুন প্রোডাক্টে আমরা ডাইভার্সিফিকেশন করতে পারবো, এবং নতুন মার্কেটে আমরা ডাইভার্সিফিকেশন করতে পারবো। সেইখানে আমাদের সুযোগ আছে। এবং আমরা যদিও গ্লোবালি মার্কেট শেয়ার আমরা সেকেন্ড লার্জেস্ট, কিন্তু আমাদের মার্কেট শেয়ার কিন্তু মাত্র 6.83। চায়না 39.81, দ্যাট ওয়াজ দেয়ার হাইয়েস্ট মার্কেট শেয়ার গেছিল 2015। এখন তারা কমে 30.81 এ এসছে। তো সেই জায়গায় কিন্তু আমাদের অনেক স্কোপ আছে, অপরচুনিটি আছে। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে যে আমাদের যে ইউথ ওয়ার্কফোর্স আছে, তাদেরকে ইউজ করে আমাদের গ্রো করার সুযোগ আছে। সুতরাং আগামী কয়েকটা বছর কিন্তু আমাদের সুযোগ আছে। এই সময় যদি আমাদেরকে পলিসি এবং বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা মার্কেটটা ধরতে পারবো। বিকজ একটা জিনিস আপনাকে দেখতে হবে যে একদিকে আমি যখন বলি যে মার্কেট ডাইভার্সিফাই করতে পারবো, প্রোডাক্টের মধ্যে উইদিন টেক্সটাইলের মধ্যে এখনো অনেক সুযোগ আছে, বিকজ আমাদের আবারও 70% উপরে আমরা মাত্র 5টা মেইন গার্মেন্ট প্রোডাক্টের মধ্যে আছে। আরো অনেক প্রোডাক্ট বাকি আছে যেগুলোতে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা গেছিও। এরপরে কিন্তু আমরা ফ্যাব্রিক এক্সপোর্ট করতে পারবো, এরপরে ইয়ার্ন এক্সপোর্ট করতে পারবো। সুতরাং দেয়ার ইজ এ হিউজ স্কোপ, বাট এটা কিন্তু সবার সবসময় সুযোগ থাকে না। সুতরাং এই সময়ে আমাদের এই সুযোগগুলো নেওয়া দরকার, যেটাতে ইমিডিয়েটলি আমরা এমপ্লয়মেন্ট করতে পারবো। এবং আমাদের এমপ্লয়মেন্টের একটা সুবিধা হলো যে আমরা নতুন ওয়ার্কফোর্স তৈরি করি। যে অনেক আছে, ব্যাংক আছে, অনেক জায়গা আছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্স এবং এডুকেটেড ওয়ার্কফোর্স ছাড়া নেয় না। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা সব ধরনের ওয়ার্কফোর্স আমরা নিতে পারি। যারা যেসব মহিলারা কোনোদিন কোথাও কাজ করেনি, তাদেরকে আমরা ওয়ার্কফোর্সে নিয়ে আসতেছি, এবং আমরা ইন্ডাস্ট্রি ঢাকার থেকে বাইরে নিয়ে গেছি, সেদিকেও এমপ্লয়মেন্ট তৈরি করছি। সুতরাং এক্সপোর্টকে আলাদাভাবে প্রায়োরিটি আগেও দিয়ে এসছে, এবং আরো দেওয়া দরকার। দিলে কিন্তু এটার মাধ্যমে যে রেভিনিউ আসবে, রেভিনিউ কিন্তু টোটাল ইকোনমিতে কাজ হবে। আর আমি আবারও বলবো যে আমরা যে কাজগুলো করি, আমরা কিন্তু ফিল্ডে থেকে কাজগুলো করতে। সুতরাং আপনারা দেখেছেন যে এখন কিন্তু সবাই বলে যে গার্মেন্ট সেক্টর মডেল দেখা দরকার, যে তারা কিভাবে কাজ করলো, যে তাদের এখানে ইনফেকশন রেট একেবারে নাই, এবং ওয়ার্কারদের মধ্যে কোনো মৃত্যুর সংবাদও নাই। মালিক অনেক মারা গেছে, সিনিয়র লেভেলে ম্যানেজার, জিএম মারা গেছে বাড়িতে। সো এটাকে ফলো করা দরকার। সুতরাং আমরা যেহেতু ফিল্ড লেভেলে কাজ করি, গ্যালারিতে বসে ক্রিটিসাইজ করি না, আমরা ভিতরে থেকে কাজটা করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ফারুক ভাই। ফারুক ভাই মনে হয় যে কোভিড পরিস্থিতি থেকে আমাদের ইকোনমি রিকভারি, বিশেষ করে এক্সপোর্ট সম্প্রসারণ, ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের বিষয়ে উনি বেশ কয়েকটি বিষয় তুলে এনেছেন। ধন্যবাদ ফারুক ভাই। এ পর্যায়ে আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের অন্যতম আমাদের আলোচক, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় যিনি সংগঠন এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা জনাব জসিম ভাই, আমাকে শুনছেন? নিতে পারেন আমাদের কোন একজন সাংবাদিক ভাইয়ের কাছ থেকে, ভাই বোনদের। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমাদের তো আজকে একটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আছে, বাট আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু ব্যস্ত আছে। আমরা 2 থেকে 3টি প্রশ্ন নিব। তো আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফর্মের ভাইস প্রেসিডেন্ট শফিক ভাই কি শুনতে পাচ্ছেন? আছেন আপনি? এপির ব্যুরো চিফ শফিক ভাই, শফিকুল আলম। আচ্ছা, আমাদের সিরাজুল ইসলাম কাদির ভাই আছেন? আমি আছি। আচ্ছা, আমার মনে হয় জসিম ভাই আবার কানেক্ট হয়েছে, একটু দেখি। জসিম ভাই আমরা শুনতে পাচ্ছি না। জসিম ভাই ফোনে জয়েন করলেন, তো ফোন থেকেও তো, কিন্তু ওনাকে তো হেল্প করার লোক থাকার কথা। লোক আছে, ওনার পিএস কে আমি ফোন করছি না, তো পিএস ফোন দেয়।
আবির ভাই, আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন করতে চান, আমাদের মিনিস্টার মহোদয় করবো, আছেন। প্রশ্ন করবো। প্লিজ প্লিজ, হ্যাঁ খুব সংক্ষেপে একটু ভাই। আচ্ছা, এটা হলো যে আমাদের যে কিনোট পেপার যে উপস্থাপন করেছেন প্রফেসর ডক্টর আবু ইউসুফ, এটা খুবই কম্প্রিহেন্সিভ এবং বহুদিক উনি ইনডেপথ কভার করেছেন এবং সেখানে তিনি ট্যাক্স নেট বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তা আমি এই বিষয়টা একটু আমাদের মাননীয় মন্ত্রী যেহেতু আছেন তার নজরে আনতে চাই। সেটা হলো যে আমরা বছরের পর বছর এই যে ব্যবসায়ী, সিভিল সোসাইটি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারাই ট্যাক্স দেয় সবাই কিন্তু এই একটা ডিমান্ড করে আসছে পলিসি মেকার বা সরকারের কাছে, যে যারা ট্যাক্স নেটের আওতায় অলরেডি এসছে তাদের উপরে আরো চাপ প্রয়োগ না করে আমরা যদি ট্যাক্স নেট বাড়াই তাহলে কিন্তু আমাদের টোটাল রেভিনিউ এইটাও উপার্জন করাটা আমাদের জন্য অত কষ্টসাধ্য হয় না। এবং যেটা প্রফেসর রাজ্জাকও বলেছেন যে আমাদের এই যে রেভিনিউ টার্গেট, এই রেভিনিউ টার্গেটটা যেন আমাদের রেশনাল হয়। এখন রেশনাল করতে গিয়ে যদি আমরা ট্যাক্স নেট না বাড়িয়ে যারা দিচ্ছেন তাদেরকে প্রেশার দিতে থাকি, সেই ক্ষেত্রে এটা তাদের প্রতি জুলুম হবে। তো সেই ক্ষেত্রে এবছর বাজেটে এই প্যান্ডেমিকের মধ্যে সরকারের এই ট্যাক্স নেট বাড়ানোর কি পরিকল্পনা আছে বা সরকার কি চিন্তা করছে, যদি মন্ত্রী তার প্রশ্ন উত্তর পর্বে এইটার একটু যদি জবাব দেন। জসিম ভাই, আপনি কি শুনতে পান? জসিম ভাই, আপনার সাউন্ড তো আসে না, আমরা তো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। রাশেদ, আমার মনে হয় উনি কানেক্ট হতে থাকুক, এর মধ্যে অন্য কারো কোয়েশ্চেন থাকলে নিতে পারো। আমাদের প্রোগ্রামটা এগিয়ে নেওয়া উচিত, কারণ মন্ত্রী মহোদয়ের নিশ্চয়ই প্রোগ্রাম আছে, আমরা এগিয়ে নিতে থাকি। আমাদের অন্য কেউ যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আমার নাম আমিনুল ইসলাম, আমি দৈনিক বাংলায় কাজ করি। ভাই খুব সংক্ষেপে একটু প্রশ্ন। আমার সংক্ষেপে প্রশ্ন হচ্ছে যে গত 2 বছর ফারুক হাসান ভাই বললেন যে বিনিয়োগ, বেসরকারি খাতে বিনিয়োগ হয় নাই, এবং কয়েকদিন আগে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি, যারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলির প্রতিনিধিত্ব করে, সেখানে প্রেস কনফারেন্স, বাজেটের প্রেস কনফারেন্স করে বললো যে গত 2 বছর তাদেরও ইন্ডাস্ট্রি খাতে নতুন করে বিনিয়োগ হয় নাই। যদি বিনিয়োগ না হয় এবং সামনে সরকার অনেকগুলো সুযোগ সুবিধা বাজেটে দিয়েছে, তাহলে সামনে বিনিয়োগ বাড়ানোর জন্য কি কি প্রচেষ্টা, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য কি উদ্যোগ আছে, স্পেশালি কোনো উদ্যোগ আছে কিনা, বা সরকার যেগুলো নিয়েছে সেগুলো এনাফ কিনা, এই বিষয়টা আরেকটু আমাদের ক্লিয়ার হতে চাই। আমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে, ওনার কাছে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। দুটো প্রশ্নে কিন্তু মন্ত্রী মহোদয়ের কাছেই করা হয়েছে। হ্যাঁ, তো কোয়েশ্চেন গুলি মন্ত্রী মহোদয় যখন কথা বলবেন তখন নিশ্চয়ই উত্তর দিবেন। অ্যাকচুয়ালি আমি যদি একটা 30 সেকেন্ডে বলি, আপনারা দেখছেন আমি আসছি আর যাচ্ছি, আমার এখানে অফিস তো অনেক দূর থেকে আসছেন এবং এসে দে আর নকিং এট মাই গেটস, নাও করতে পারি না, এমন একটা মহা চিন্তার মধ্যে। আগে ওই সেমিনারে তো আমরা অন্য জায়গায় যেতাম, অফিসে এসে মানুষ আমাদের পেত না। এখন সমস্যা হয়েছে এইটাও অ্যাটেন্ড করবো, ওনারা এসে যে ব্যাং অন দ্য ডোর এন্ড দে কাম ইন, I don't know, এটা খুবই একটা অসহনীয় পরিস্থিতি মাঝে মাঝে। আই এম ভেরি সরি টু শেয়ার দিস উইথ ইউ, বাট দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি প্রপারলি অ্যাটেনশনও দিতে পারি না। আই কান্ট ডু জাস্টিস টু মেনি অফ দিস ভেরি ইম্পর্টেন্ট পিপল হু spoke and give their ideas, ডক্টর রাজ্জাক, আবু ইউসুফ, এরা প্রত্যেকে। কিন্তু সমস্যা কি করবো, এটা একটা বাস্তবিক ব্যাপার। এনিওয়ে, ওই যে প্রশ্নগুলো যেগুলো আমাকে অ্যাড্রেস করে, একটা তো আমি মনে করতে পারলাম ট্যাক্স নেটের ব্যাপারে একজন বললেন, আর তো কোনো প্রশ্ন আমি মনে দেখছি না। যাই হোক, যদি থাকে আপনারা আমাকে প্যারাফ্রেজ করে বলে দিবেন। প্রাইভেট ইনভেস্টমেন্ট স্যার, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর পরিকল্পনা আছে কিনা?
আচ্ছা ঠিক, এই দুইটাই মেইন প্রশ্ন আমার পর্যায়ে। থ্যাংক ইউ ডক্টর ইউসুফ, থ্যাংক ইউ। নেন আপনাদের কাছে নেন, জি, টেক ইউর এটা- ফ্লোর। নাকি আমাকে দিয়ে দিলেন আপনারা? জসিমউদ্দিন সাহেব পারবেন না আসতে? মাত্র যে মন্ত্রী মহোদয়, হ্যাঁ উনি তো একজন মেজর প্লেয়ার। মাননীয় মন্ত্রী মহোদয়, মনে হচ্ছে যে জসিম সাহেবের একটু অডিও প্রবলেম হচ্ছে, যেখানে মানে টেকনিক্যাল প্রবলেম, যে কারণে উনি হয়তো ট্রাই করছেন। জসিম ভাই, আপনার মোবাইল নাম্বারটা দিলে আমি লিঙ্কটা একটু সরাসরি আপনার মোবাইলে পাঠিয়ে দিতাম। আমি তো মোবাইলে ঢুকলাম। হ্যাঁ, এখন শুনতে পাওয়া যাচ্ছে। জি, আচ্ছা, এবার যে আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের ন্যূনতম প্যানেলিস্ট জসিম ভাই, অন্যতম প্যানেলিস্ট এফবিসিসিআই সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন। জসিম ভাই। জি, থ্যাংক ইউ। আসলে ভাই আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে ভাই। টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছে, জি, সরি। জসিম ভাই, আমি যদি একটু আমাদের- আপনাকে আমি একটু, আমার একটা প্রশ্ন ঠিক না, আপনারা বলছেন যে আপনাদের বাজেট কি এবার খুব বিজনেস ফ্রেন্ডলি হয়েছে, আপনারা এফবিসি থেকে বলেছেন স্পষ্ট করে। আবার কিন্তু আপনারা যে অ্যাডসোর্স যেটা সোর্স ট্যাক্স যেটা আপনার বাড়ানো হয়েছে, আবার কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। তো বলা হচ্ছে যে আমাদের অনেক মানে অ্যানালিস্ট যারা বলছেন যে এবার ইফেক্টিভ পড়া, এইটা আসলে আপনার সুবিধাটা পাবেন না। আপনারা প্রথম দিকে বলেছিলেন যে বাজেট খুব বিজনেস ফ্রেন্ডলি হয়েছে, পরে কিন্তু যত রিয়াকশন আপনারা এটা নিয়ে বারবার কথা বলছেন সোর্স ট্যাক্স নিয়ে, এইগুলো একটু আপনার বক্তব্য নিয়ে আসেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আসলে আমি অত্যন্ত দুঃখিত, আমার যে ল্যাপটপটা দেওয়া হয়েছে ওখান থেকে ডিফিকাল্ট হচ্ছে, সাউন্ড আসতেছিল না। এখন খুব নাইস, আপনার খুব তো সুন্দর। আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন। উনিও আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, মিস্টার এম এ মান্নান এমপি, আমাদের প্ল্যানিং মিনিস্টার। এখানে আমি আমাদের দুজন ইকোনমিস্ট কথা বলেছেন, আমাদের বিজিএমই এর প্রেসিডেন্ট কথা বলেছেন, আমাদের যিনি কিনোট স্পিক করেছেন আমাদের জনাব কাজী আবু ইউসুফ সাহেব। ওনার যে ওখানে কিন্তু অনেক সবকিছু কভার করেছেন উনি। আমি ওনার স্পিচটা শুনেছি, সবকিছু উঠে আসছে। আমাদের রাজেশ সাহেব ইকোনমিস্ট, উনিও ওনার বক্তব্যে অনেকগুলি জিনিস নিয়ে আসছেন। আসলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমরা বাজেটটা কখন ঘোষণা হচ্ছে। বাজেটটা এমন টাইমে ঘোষণা হচ্ছে যেখানে 3-4টা জিনিস কিন্তু আমাদের সামনে আছে। একটা হচ্ছে আমাদের আমরা ভিশন 2021 যেটি আমরা এখন যাচ্ছে। তারপরে আমাদের সামনে হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, তারপরে আমাদের এসডিজি যেটা আছে, এসডিজি আমাদেরকে 2030 সাল 41 সালের আমাদের প্রেক্ষিত, এই সবকিছু মাথায় নিয়ে কিন্তু আমাদের এই বাজেটটা হয়েছে। আমি মনে করি বাজেটে অনেক কিছু কভার হয়েছে, যেখানে গুরুত্ব দেওয়ার দরকার ছিল সবকিছুই গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য, আমাদের মেড ইন বাংলাদেশকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের অনেক সেক্টরকে সুযোগ দেওয়া হয়েছে যার যেন ইনভেস্টমেন্ট বাড়ে। এখানে আমরা কথা বলতেছিলাম যে অনেক বছর থেকে আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কম। সত্যি আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কম। সরকারি ইনভেস্টমেন্টের কারণে আমাদের জিডিপি গ্রোথটা হয়েছে। আমাদের যে সকল ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল সেগুলি হচ্ছে। আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচার গুলি, এই ইনভেস্টমেন্ট, এগুলি দরকার আমাদের। এগুলির কারণে বাজারে টাকাও এসছেন, আমাদের জিডিপি গ্রোথ হচ্ছেন। এবং আমাদের এই যে বাজেটটা আছে, বাজেটে আমাদের এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি। এটা নট অনলি বাংলাদেশ, সারা গ্লোবাল প্যান্ডেমিক। এই অবস্থাতে আমাদের প্রায়োরিটিটা কি হবে? আমার কাছে মনে হয় যে জীবনটাই এখন সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত, এবং তারপরে জীবিকা। অবশ্যই দুইটাই সাথে সাথে থাকা দরকার। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার সেটাই করছেন, যার কারণে আমাদের লকডাউনের ভিতরে আমাদের ইন্ডাস্ট্রিও খোলা, আমরা জীবন চালিয়ে রাখছি, জীবিকাও চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট এখন, এই জন্য যে সারা পৃথিবীতে যেহেতু আস্তে আস্তে তারা ভ্যাকসিনেশন দিয়ে ফেলতেছেন, আমাদের যারা কাস্টমার ইউরোপ আমেরিকা তারা ভ্যাকসিনেশন আওতায় চলে আসতেছেন। আমরা যদি ওখানে পিছিয়ে পড়ি তাহলে কিন্তু একসময় আমরা কিন্তু আবার বিপদে পড়ে যাবো, আমাদের এক্সপোর্ট গুলি বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জায়গায় আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আমাদের ওইটি। আর আপনি যেটা বলতেছিলেন যে আমাদের মানে
সুযোগ তো অনেকগুলি দিয়েছেন, কর্পোরেট ট্যাক্স কমেছে, এটা অত্যন্ত ভালো। আমি মনে করি এটা অনেকদিন থেকে ব্যবসায়ীদের দাবি যে এই রিজনে আমাদের হাইস্ট কর্পোরেট ট্যাক্স ছিল, সেটি কমিয়েছে। এবং আমাদের এআইটি যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এআইটি আসলে এআইটি দিয়ে তো আমাদের কস্টটাকে হাই করা হচ্ছে, কারণ কস্টটা এটা তো অ্যাডজাস্টমেন্ট করা হয় অথবা ফেরত দেওয়ার কথা। সুতরাং এখানে আমাদের 2.5% কর্পোরেট ট্যাক্স বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে, বাট সেখানে আবার দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে আমরা এআইটিটাকে আমরা 5% ছিল এটাকে বলছি এটা উঠায় দেওয়ার জন্য, সেটি না করে কোনো কোনো ক্ষেত্রে 20% পর্যন্ত নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় 7% করা হয়েছে। এখন আমার 2.5% কর্পোরেট ট্যাক্স দিচ্ছি কিন্তু আমি প্রফিটের উপরে, অথচ আপনার 2% যদি বাড়ে সেটা হচ্ছে গ্রসের উপরে, সেটা কিন্তু 2% মানে কিন্তু প্রায় 17-18% কিন্তু মানে ইম্প্যাক্ট আসে। এটি একটি। আরেকটা হচ্ছে আমাদের ব্যাট, অ্যাডভান্স ব্যাট। একসময় এটা অ্যাডভান্স ব্যাট ছিল এটিপি, এটি শুধু কমার্শিয়াল ইম্পোর্টের উপরে ছিল, এখন কিন্তু সমস্ত র মেটেরিয়ালস থেকে শুরু করে সবকিছুর উপরে এটি কিন্তু এটি হিসেবে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটি র মেটেরিয়ালস এর উপরে কেন এই অ্যাডভান্স ব্যাট হবে, এটা উঠে দেওয়া দরকার, এটি আমাদের দাবি। তো সাথে সাথে এখানে অনেক ধরনের কথা আসছে। দেখেন আমাদের ট্যাক্স জিডিপির কথা আসছে, আমাদের যিনি একটু আগে বললেন ট্যাক্স জিডিপির কথা। ট্যাক্স জিডিপিতে আমরা দেখেন আমাদের আমরা বলেছি যে ট্যাক্সটা যিনি দিচ্ছেন তার উপরে প্রেসার পড়ছে, যার কারণে আমরা আমাদের ট্যাক্স হারটা কমানো যাচ্ছে না। আমরা বলছি যে ট্যাক্স রেটটা বাড়ানো, এটাকে জালটা বাড়ানো। আমাদের বাংলাদেশে এখন পর্যায়ে কিন্তু আপনার কিছু অ্যাটলিস্ট আমাদের গুজরাট ট্যাক্স সেখান থেকে মনে করি ঠিক, কারণ আমাদের বাস্তবায়ন এবং পলিসিটাকে আমরা আলাদা করতে বলছি এই জন্য, তাইলে আমাদের মানে যারা বাস্তবায়ন পলিসি তারা যদি বাস্তবায়ন থাকে তাইলে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আমি মনে করি এই জায়গাতে কাজ করা দরকার। আরেকটা জিনিস আমি দেখেন আমাদের ইনভেস্টমেন্ট আমরা কোথায় করবো, প্রায়োরিটিতে ফিক্স করা দরকার। রেভিনিউ কালেকশনের জন্য আমাদের ইনভেস্টমেন্ট করতে আমরা অনেক সময় দেখি যে এখানে আমরা ভয় পাচ্ছি। আমাদের সেই 2008 সাল থেকে আমরা বলতেছিলাম যে আমাদের যে রেভিনিউ ব্যাট কালেকশনের জন্য যে অটোমেশন করা দরকার, মেশিনগুলি দেওয়া দরকার, আমরা সেই মেশিন এখনো দিতে পারছি না। আমরা 3000 মেশিন দিয়েছি গত এত বছরে, কেন? আমার স্পেসিফিক কথা হচ্ছে, দেখা যায় একটা মার্কেটে 200টা দোকান আছে, ওখানে আপনি 10টা দোকানে আপনি মেশিন দিলেন আর 190টা দোকানে নাই। এখন তাইলে ওগুলিতে কি হচ্ছে, ওগুলির ব্যাট কিভাবে কালেকশন হচ্ছে? এগুলিতে আনইভেন কম্পিটিশন হচ্ছে। আমি মনে করি সেক্টর ওয়াইজ ধরেন, মনে করেন আমি টাইলসের দোকান বা মিষ্টির দোকান বা হোটেল একটাকে ধরেন যে আমি টাইলসের দোকানে সারা বাংলাদেশের টাইলসের দোকানে এই বছর দিয়ে দিব, আগামী বছর আমি মিষ্টির দোকানে দিব, এরপরের বছর অন্য দোকানে দিব, তাইলে কিন্তু আমরা ব্যাটটা কালেকশন হতো। এখন তো আমরা ব্যাটটা কালেকশন না করে কিন্তু আমরা লোকজন লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের আসলে কালেকশনটা হচ্ছে না এবং আনইভেন কম্পিটিশন হচ্ছে। আমাদের দোকানদাররা একসময় দিতে চায় নাই, মেশিন নিতে চায় না, এখন তারা বলছে যে ভাই আমার এখন আর এত কিছু দরকার নাই, ব্যাট যেহেতু কাস্টমার দিবে আমার অসুবিধা না, আমাকে মেশিন দেন, আপনারা ব্যাট কালেকশন করেন। এখন আজকেও আমি আমাদের দোকান মালিক সমিতির সাথে আমার সাথে কথা হয়েছে, অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। আমাদের যারা ট্যাক্স কালেক্ট করে ব্যাট কালেকশন করে তাদের সাথে প্রবলেম হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। আমি মনে করি এটার একটা অবসান হওয়া উচিত। আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী এখানে আছেন, এখানে আপনাদের ইনভেস্টমেন্ট করা দরকার, রেভিনিউ আপনাকে এনবিআর কে আপনার স্ট্রেনথেন করা দরকার, তাইলে রেভিনিউ কালেকশনটা অনেক বেড়ে যাবে। আমরা কারণ ব্যবসায়ীদেরকে অনেক সময় বলা হয় যে ব্যবসায়ীদেরকে অনেক সুবিধা দেওয়া হচ্ছে, ব্যবসায়ীরা ট্যাক্স দিচ্ছে না, ব্যবসায়ী দিতে চায়, সিম্পলিফিকেশন চায়। আমি মনে করি যে এই জায়গাতে আমাদেরকে কাজ করা দরকার, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস। এখানে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কথা আসছে। এলডিসি গ্রাজুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, কারণ আমরা এলডিসি কান্ট্রি হিসেবে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, 2027 সালের পরে হয়তো ওই সুযোগগুলি থাকবে না। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এর ভিতরে যে সময়টুকু আছে এই সময়ের ভিতরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলিকে ডেভেলপ করতে হবে। আমাদের যে সকল জায়গায় অসুবিধাগুলি আছে, যে সকল জায়গায় আমাদের সেক্টরাল আপনার অনেকগুলি সেক্টর, কিছু কিছু সেক্টরকে আমরা আইডেন্টিফাই করা দরকার, কাদেরকে নিয়ে আমরা কাজ করব। সব সেক্টর দিয়ে হয়তো আপনার
এক্সপোর্টটা আপনার প্রয়োজন নেই, বা আপনি আপনার আমাদেরকে সেক্টর ফিক্স করে ওদের দক্ষতা উন্নয়ন, ওদের ইনোভেশন, ওদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগুলি নিয়ে কাজ করতে পারি আমরা। আমি আমাদের বিজিএমইর প্রেসিডেন্ট যেটি বলছেন আমি তার সাথে একমত যে ইনোভেশন সেন্টার খুবই প্রয়োজন, ইনোভেশন আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট খুবই প্রয়োজন আমাদের। আমরা এখনো যেহেতু এলডিসির কারণে আমরা অনেক জিনিস আছে যেটা আমরা সুযোগ পাচ্ছি, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এখান থেকে আমরা এখন অনেক বিজি, কিন্তু 2 বছর আপনি যখন এলডিসি গ্রাজুয়েশন হবেন তখন কিন্তু আপনি আরেকজনের প্রোডাক্ট নকল করতে পারবেন না। আমাদের ওষুধ শিল্প যে সুযোগটা পাচ্ছে সেটা হয়তো থাকবে না, কিন্তু এদেরকে এর ভিতরে আমাদের গ্রাজুয়েশন আগে এদেরকে ওই সকল জায়গা থেকে উত্তরণ করতে হবে। আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট হচ্ছে আমাদের গার্মেন্টস এলডিসির পরে তো ডিউটি ফ্রি অ্যাক্সেস থাকবে না, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে যিনি আমাদের বিজিএম প্রেসিডেন্ট যিনি বলেছেন যে আমাদেরকে ফ্যাব্রিকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে আরো বাড়াতে হবে, আমাদের ওইদিকে কাজ করা দরকার। সেই জন্য আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা দরকার, সেই জন্য আমাদেরকে আমি মনে করি যে এই সকল জায়গা আমাদের ঘাটতি যেখানে আছে, আমাদের যে সকল সেক্টরগুলি সেই সকল সেক্টরগুলিকে আমরা কাজে লাগানো দরকার। আরেকটা বড় জিনিস মাননীয় মন্ত্রী মহোদয় আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রত্যেকটা অনেক আপনার রিপোর্টে বলা হয় যে বাংলাদেশের এই প্রবলেম হবে সেই প্রবলেম হবে, আল্লাহর রহমতে আমরা কিন্তু এগুলিতে কাটায় উঠতে পারতেছি। কেন কাটায় উঠতে পারতেছি আমরা অনেক সময় জানি না। আমার মনে হয় যে বাংলাদেশের ইনফর্মাল সেক্টর যেটা, এখানে একটা বড় মিরাকেল আছে যে যার জন্য তারাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ইনফর্মাল সেক্টরকে যদি আমরা ফর্মাল জায়গায় নিয়ে আসতে পারি, তাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। তাদেরকে ইনফর্মাল থেকে ফর্মালে আনলে আমাদের ট্যাক্সের আওতায় তাদেরকে নিয়ে আসা যায়। এদেরকে যদি আমরা একটু মানে হেল্প করতে পারি, তাইলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, তাহলে আমাদের এই যে জিডিপি গ্রোথ বলেন, আমাদের কর্মসংস্থান বলেন, আমাদের যে আমরা যে লক্ষ্যে যেতে চাচ্ছি যে 2041 সালের যে লক্ষ্য, আমাদের এসডিজির যে লক্ষ্য, আমার মনে হয় যে পূরণ করা সম্ভব। আমার মনে হয় যে আমি আজকে বিসিক এর একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে ছিলাম, আমি ওনাদেরকে বললাম যে এদেরকে কে দেখাশোনা করে, এদের জন্য কে আছে? আসলে আমাদের কোনো ডিপার্টমেন্ট কিন্তু এদের দেখাশোনা করছে না, বাট অটোমেটিকলি কিন্তু তারা ভালো করছেন। এই যে আমাদের স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটি অত্যন্ত মানে হেল্প হয়েছে, কিন্তু আমাদের যে এসএমইর জন্য যে টাকাটা দিয়েছে 20,000 কোটি, এখনো 30,000 কোটি টাকা 30% মতো এখনো ডিস্ট্রিবিউশন হয় নাই। যে 60% বা 70% ডিস্ট্রিবিউশন হয়েছেন, সেটা কারা পেয়েছেন? তারা কি এই এসএমই ছোট যারা পেয়েছেন, তারা পেয়েছেন? না, তারা পায়নি। কারা পেয়েছেন? এসএমইর সংখ্যা কিন্তু 50 কোটি 60 কোটি টাকা পর্যন্ত আছে, ওই উপরের লেভেলে যারা, তারাই কিন্তু পেয়েছেন। তার মানে একদম স্মল যারা, যাদেরকে বেশি দরকার, তারা কিন্তু পায়নি। তারপর আমাদের সার্ভিস সেক্টর কিন্তু অনেক সার্ভিস সেক্টর, আপনারা যেটা বললেন যে আপনি ওইদিন সিপিডির প্রোগ্রামও ছিলেন, আজকেও রাজ্জাক সাহেব বলছেন আমাদের সার্ভিস সেক্টর অনেক লোক কিন্তু চাকরিচ্যুত হয়েছেন বা তাদের বেতন কমে গেছেন, তারা কিন্তু চলে গেছেন। এই লোকগুলির পাশে, সার্ভিস সেক্টরের পাশে দাঁড়ানোর জন্য আমরা কি করছি? আমাদের মানে আপনারা বাজেটে কিন্তু অনেকগুলি সুরক্ষার কথা বলা হয়েছে, আমাদের সেফগার্ড সেফটি নেটওয়ার্ক বাড়ানো হয়েছে, কিন্তু এই ছোট ব্যবসায়ীদের জন্য বা ছোট সার্ভিস সেক্টরের ব্যবসায়ীদের জন্য স্পেসিফিক আসলে কিছু নাই। আমি মনে করি এখানে আরেকটা স্মল এবং ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যারা আছে তাদের জন্য একটা প্রণোদনা প্যাকেজ থাকা দরকার, এবং এই প্রণোদনা প্যাকেজটা যেন আপনার তাদের কাছে পৌঁছায়। সেই জন্য হয়তো আমরা যারা বিসিসিআই, আমাদের সারা বাংলাদেশের চেম্বারগুলি আছে, অ্যাসোসিয়েশনগুলি আছে, আমরা প্রয়োজনে ব্যাংকের সাথে তাদেরকে সম্পৃক্ত করব এবং যেন তাদের কাছে পৌঁছায়, এবং আমাদেরকে ওই জায়গায় হাত দিতে হবে। নাইলে কিন্তু আমাদের যে কর্মসংস্থান, যেখান থেকে আসলে আমাদের বাংলাদেশের আমি মনে করি খনি, তারাই কিন্তু বাংলাদেশের ইকোনমিকে আগায় নিচ্ছেন, তাদের জন্য আসলে আমরা ওইভাবে কিছু করতে পারছি না। আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ইয়ারএফকে। তারা সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, অনেক সুন্দর সুন্দর কথা এসছে, আরো অনেক কথা আছে বলার। আমার মনে হয় যে আমি আর সময় নিতে চাই না, কারণ আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় নষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জসিম ভাই, আপনার টেকনিক্যাল প্রবলেম হলে আপনি খুব সুন্দর বলেছেন, আপনাকে সুন্দর দেখাও যাচ্ছিল যদি আপনি ফোন থেকে জয়েন করছেন। থ্যাংক ইউ জসিম ভাই। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছিলাম, আমি আর একটা দুইটা প্রশ্ন দিতে পারি, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাবো। কারোর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাবো আমরা।
রাসেল, হাসান হাবিব রাসেল, ডেইলি স্টার। রাসেল, আমি আপনার কাউকে পাচ্ছি না। হ্যালো, হামিদ সরকার বলছিলাম। প্লিজ একটু আমি সংক্ষেপে জাস্ট মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, আমি হামিদ সরকার নয়াদিগন্তে কাজ করি। প্ল্যানিং কমিশন থেকে প্রতি বছরই বড় অঙ্কের ছোট অঙ্কের বিভিন্ন প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসে, সেখানে প্ল্যানিং কমিশনের পিইসি মিটিংয়ে যাচাই বাছাই করা হয়। আমার প্রশ্ন হলো, প্ল্যানিং কমিশনের কিছু নির্ধারিত ছক আছে, সরকারের কিছু নীতিমালা আছে, এই নীতিমালা অনেক সময় দেখা যায় যে অনুসরণ না করে, সম্ভাব্য সমীক্ষা অনুসরণ না করে প্রকল্পগুলো পাশ করানো হয়। এই ক্ষেত্রে আসলে প্ল্যানিং কমিশন যথার্থ ভূমিকা রাখছে কিনা, এটা আমার মাননীয় মন্ত্রীর কাছে জানার। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার যে আমি অনুরোধ করছি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সাংবাদিক সহকর্মী বন্ধুদের অত্যন্ত প্রিয়ভাজন, অত্যন্ত সম্মানিত মানুষ, যিনি সবসময় খোলা মনে কথা বলেন, শোনেন, চেষ্টা করেন। রিয়েলি অন্যরকম মানুষ। আমরা ওনাকে দীর্ঘদিন চিনি, আমি নিজেও পার্সোনালি দীর্ঘদিন চিনি। অত্যন্ত সজ্জন মানুষ উনি। ভুল ত্রুটিও অনেক সময় স্বীকার করেন যে সরকারের এই ত্রুটি আছে বা এই জায়গায় ব্যর্থতা আছে। স্যার, এবার অনুরোধ করছি আপনাকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়। জি জি, ধন্যবাদ এবং সবাইকে সালাম, শুভেচ্ছা। বিশেষ করে আয়োজন করেছেন আপনারা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। আমাদের সতীর্থ আমরা মনে করি এই কাজে, যে কাজে আমরা আছি এখানে সরকারে, এশিয়া ফাউন্ডেশন এবং র্যাপিড, আমাদের ডক্টর আবু ইউসুফের সংস্থা, আপনারা জয়েন্টলি এই আলোচনা করছেন বাজেটের উপরে। এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তার মধ্যে আপনাদের একটা আলোচনা নতুন মাত্রা যোগ করলো। আমি বেশ অংশ শুনেছি বা মিস করছি, হাওয়ার শেষের দিকে এসে কিছুটা পিক আপ করতে পেরেছি। মোটামুটি যেটা বলার দরকার, আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যে সেটা হলো যে যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা হয়েছে, কয়েকজন আলোচক, এর আগে তো অবশ্যই শারমিন রিম্বি, যিনি এই সেশনের চেয়ার, তাকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাতে হয়। তিনি আপনাদের ইআরএফ এর প্রেসিডেন্টও বটে, তার এবং আর বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যেটা আমাদের কালচার, তাদেরকে সালাম দিতে হয়। জসিম সাহেব মোটামুটি এখন তার নতুন চেয়ারে, আজকে আলোচনা শুনে মনে হলো, আমি কোনো মুরব্বী হিসেবে বলছি না, যদিও বয়সে মুরব্বী, মনে হচ্ছে তিনি ভালোই চড়ে বসছেন এখন। আগামীতে তার কাছ থেকে আমরা আরো অনেক বেশি আশা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চেয়ার, বিজনেসম্যানস পার্লামেন্ট আমি মনে করি, বিসিসিআই, সেখানে তিনি বসছেন, তাকে অভিনন্দন। আরেকজন ফারুক সাহেব, অত্যন্ত প্রেজেন্ট একজন মানুষ, সবসময় হাসি থাকে মুখে, বিজিএমই এর, তিনিও নতুন, উভয় নতুন এসছেন, উভয়কে আমি স্বাগত জানাই এবং চমৎকার বক্তব্য রেখেছেন। কিছু অংশ আমি শুনেছি, ফারুক সাহেবকে তো অন্যান্য সেশন আমি শুনেছি, তাদেরকে উভয়কে ধন্যবাদ। আবু ইউসুফ রিসি ফাস্ট, কুইক এবং দ্রুত বলেছেন, ভালো। ডক্টর রাজাক, তার বিষয়ে তিনি মোটামুটি পরিচিত এবং বলেন সুন্দর, আমরা উপকৃত হয়েছি। তো যেটা আমি বলতে চাই, আমি গভীর আলোচনা যাব না, আমার লিমিটেশন আছে নিজের। আমি নাইদার প্র্যাকটিশনার, নট অ্যান একাডেমিক ইন দিস ফিল্ড। প্র্যাকটিশনার তো এখানে রাজাক সাহেব, জসিম সাহেব, ফারুক সাহেব, তারা প্র্যাকটিশনার। একাডেমিক আবু ইউসুফ, ডক্টর রাজাক এরা আছেন। আই এম নাইদার হিয়ার নট দেয়ার। আর রশিদ এরা, শারমিন রিনবি এরা, তারা একটা অন্য প্ল্যাটফর্মে আছেন, যারা টেনিস খেলোয়াড়ের আম্পায়ারের মতো যে উঁচু আসনে বসে টেনিস খেলা দেখে এবং ভুল ধরে, সেই ধরনের অবস্থানে তারা আছেন। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। ফয়সাল বিন সিরাজ কি আছেন নাকি এখানে, কান্ট্রি রেপ অফ ট্যাফ? স্যার উনি নাই, উনি একটু অসুস্থ স্যার, উনি নাই। ও আই এম সরি, ওনাকে বললাম, উনি ইয়াং ম্যান, আমার দীর্ঘদিনের পরিচয়। সালাদেই বেশি সময় ব্যয় করেছে, ডিশে যাওয়ার গত কয়েকদিন শুনে শুনে কিছু বুঝতে পেরেছি যে বাইরের লার্জ অ্যানুয়াল ইভেন্ট, যেটা আমাদের অ্যানুয়াল ইভেন্ট, এটা এবারও ভালোভাবে আমরা করতে পেরেছি, ডিসপাইট দ্য
কোভিড আনসার্টেনিটি রেখেছে ফাইনাল উত্তরানো সেটা মাননীয় সাংসদরা দেখছেন। বিজনেস কমিউনিটি একটা গভর্নমেন্ট আমরা এখন, কারণ আমরা উন্নয়ন চাই। আমরা যে উন্নয়ন মডেল এখন বিদ্যমান সারা বিশ্বে জোরালো ভাবে, তার অংশে আমরা বিজনেস সহায়তা আমাদের অবশ্যই, আমরা বিজনেস সহায়তা না হলে আমাদের গ্রোথ আসবে না। এটা আমরা বুঝি। এই সেন্সে আমরা বিজনেস ফ্রেন্ডলি বলে আমাদের এফবিসিসিআই, বিজিএমই এবং আরো অনেক সংস্থা নানাভাবে এটা বলেছেন যে সার্বিকভাবে এখানে ওখানে কিছু ইমপ্রুভমেন্ট স্কোপ আছে, যেটা তাদের সঙ্গে আমাদের দরজা খোলা আছে। আশা করি সুতরাং এটা আরো আমরা আমরা এটা ফাইন টিউন করতে পারবো। আলটিমেটলি এটা ইমপ্রুভমেন্ট করা যাবে। 2-3টা বিষয় আমি বলে আমি শেষ করতে চাই। বিজনেস ফ্রেন্ডলিনেস তো হয়ে গেল, ইটস ভেরি গুড। একটা টার্ম প্রায় সব জায়গায় আমি শুনে এসেছি, কমন, নিউ পুয়ার এন্ড হোয়াট উই হ্যাভ ডান অ্যাবাউট দেম। এই সংখ্যাটা নিয়ে আমার সংশয় আছে, কারণ বিভিন্ন সংস্থা থেকে সানেম, সিপিডি, পিআরআই, পিপিআরসি এবং আরো অনেকেই বিভিন্ন ধরনের ফিগার আমি পেয়েছি। এভরি ওয়ান অফ দেম ইজ রেসপেক্টেবল, বাট ডিফিকাল্ট ফর আস টু হ্যান্ডেল, কারণ লার্জ ভেরিয়েশন। 1 কোটি নিউ পুয়ার থেকে 5 কোটি নিউ পুয়ার পর্যন্ত আমাদের কাছে তথ্য এসছে। হাউএভার পুয়ার ইজ পুয়ার, আমাদেরকে আমার দায়িত্ব অ্যাড্রেস করতে হবে। আমাদের পুয়ারদেরকে অ্যাড্রেস করার যে ইনস্ট্রুমেন্টসগুলো আমাদের হাতে আছে, এগুলোকে আরো শানিত করা, এগুলো প্রয়োগ করা ছাড়া আমাদের সামনে বড় তেমন কোনো নতুন কোনো মিরাকেল নাই, নতুন কোনো দাওয়াই নেই যেগুলো আমরা প্রয়োগ করে এটা করতে পারবো। তো এটা স্বীকৃত যে আমরা এই রূপটা স্বীকার করি এবং আমরা কমিটেড পলিটিক্যালি, ইন্টেলেকচুয়ালি, মরালি, ইন এভরি পসিবল ওয়ে যে এটাকে অ্যাড্রেস করা উচিত। কারণ আমি গভর্নমেন্ট, আমাদের সরকার প্রধান এটা মনে অবিচার করা হয়েছে এবং সে অবিচার মনে তো কিন্তু বলবো যে ফলটাই হলো আসল, যে প্রচার কি হলো, আমরা প্রোগ্রাম করলাম, এখন তো কি বলবো যে করোনার কারণে আমরা ফিজিক্যাল মিটিং করতেই পারছি না, এই জুম মিটিং এর মধ্যে আমরা করছি। সেটা যদি সেইভাবে প্রচার এবং প্রকাশ না হয় তাহলে কিন্তু আমাদের কার্যক্রমটা সার্থক হয় না। সর্বোপরি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মন্ত্রী মহোদয়কে আবারও আহ্বান জানাচ্ছি, আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনি থাকবেন এই অনুরোধ রইল, এবং র্যাপিড এবং এশিয়া ফাউন্ডেশনকে পরবর্তী আরো অন্যান্য প্রোগ্রাম ইয়ারএফের করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি রাশেদকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে মডারেট করার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ শারমিন বিভাগ। আমাদের যেহেতু 6টা বাজতে গেছে, আমরা মনে হয় প্রোগ্রাম আর আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ রাশেদ, থ্যাংক ইউ। দেখা হবে, সকলের সঙ্গে দেখা হবে।